আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আমি আফনান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রক্তহীন করা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা। আপনারা অনেকে অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চান, কিন্তু সবসময় অ্যাম্বুলেন্সের ঘটনা ম্যানেজ করা সম্ভব হয় না। তো আপনাদের জন্য এবার অনেক কষ্ট করে একটি গল্প পেয়েছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কথা না পারি আমি সরাসরি গল্পে চলে যাই। ঘটনাটির সময় ছিল 2009 সাল। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। উনি অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি দুটো মেডিকেল থেকে দুটো মেডিকেলের রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। একটি হচ্ছে মিডফোর্ড হসপিটাল আর একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি, ওরা ট্রিপটাও বেশি পাওয়া যায়। এই জন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এই সাইডটাতেই ওনার আনাগোনাটা বেশি। যেদিন ঘটনাটি ঘটে ওই তারিখটা ছিল হচ্ছে মঙ্গলবার এবং সময়টা ছিল আগস্ট মাস। তো এমন একটি সময়ে, ওই সময় প্রচন্ড গরম ছিল, গরমকাল বেশ, কারণ আগস্টে তো আমাদের এখানে বেশ বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে। ওই সময়ে রাত বাজে প্রায়, ওনার ভাষ্য অনুযায়ী রাত বাজে তখন প্রায় 11টা। ওনার পরিচিত একজন ব্যক্তি, যিনি ওই হসপিটালের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, সাধারণত তাদের মাধ্যম দিয়ে ওনারা ট্রিপগুলো পেয়ে থাকেন। সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আরিচার ঘাট যেটি রয়েছে, এই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে। এখন তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল, কিভাবে মারা গেল। তখন তারা বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এই কথা বলার পর উনি রাজি হয়ে যান এবং সাধারণত যে ভাড়া ওনারা ঠিক করেন অ্যাম্বুলেন্স চালকরা, দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি এই ট্রিপটা এনে দেন তাকে দিতে হয়। তো ঠিক হলো যে তখন 7,000 টাকায় আরিচায় পৌঁছে দেবেন। ওই সময় কিন্তু 7,000 টাকা অনেক, আরিচা অনুযায়ী, যেহেতু নদী পার হতে হচ্ছে না, ফেরির খরচটা লাগছে না, সেই অনুযায়ী 7,000 টাকা কিন্তু ওনার জন্য বেশ ভালো অ্যামাউন্টের একটি টাকা। উনি রাজি হয়ে যান এবং 4র্থ শ্রেণীর কর্মচারীকে উনি 2,000 টাকা দেন এবং 5,000 টাকা উনি ওনার কাছে রাখেন। এরকম একটা শর্ত হয় আর কি। এবং ট্রিপ শুরু করার আগেই ফুল টাকাটা পেইড করে নিতে হয়। সাধারণত ওইখানে নাকি এইভাবেই সিস্টেমে এই ট্রিপগুলো অ্যাম্বুলেন্সের যারা চালক তারা এরকম এই কাজটা করে থাকেন। কারণ অনেক সময় দেখা যায় লাশ নিয়ে বাসায় নামানোর পরেই সবাই লাশ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যান, অ্যাম্বুলেন্সের কথা মনে থাকে না, চালকের কথা মনে থাকে না। এই জন্য ওঠার আগেই সাধারণত এই টাকাটা ওনারা পারতপক্ষে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। যখন লাশটি নিয়ে আসা হয়, লাশের সাথে 4 জন লোক ছিল, 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। গাড়িতে ওঠার পরপরই স্বাভাবিকভাবেই রফিক সাহেব উনি টাকা দাবি করেন এবং ওনারা কোনো ধরনের কোনো উচ্চপাচ্য ছাড়াই টাকাটা দিয়েও দেন। গাড়ি চলতে থাকে। রাত তখন প্রায় 1টা বাজে। রাত 1টার মধ্যে ওনারা মানিকগঞ্জ প্রায় পার হয়ে যাবেন এমন একটি সময়। তো হঠাৎ করে উথুলি নামক একটি জায়গা রয়েছে, এই উথুলি জায়গা থেকে সামান্য একটু পার হলেই হাতের বাম দিক দিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রাস্তা চলে গিয়েছে এবং সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে আরিচা ঘাটের দিকে। এখন যেহেতু আরিচা ঘাট দিয়ে ওইভাবে ফেরি পার হয় না, এখন পাটুরিয়া ঘাট দিয়েই হয়। এই জন্য আরিচা ঘাটগামী ওই রাস্তাতে সাধারণত যানবাহন খুব কম চলাচল করে, দিনের বেলাতেও কম চলাচল করে, রাতের বেলাতেও কোনো কথাই নেই। যখন উথুলি নামক ওই জায়গাটাতে উনি আসছেন গাড়ি নিয়ে, হঠাৎ করে গাড়িতে একটি ঝাঁকুনি দেয়। সাধারণত ব্রেক করা ছাড়া যদি কোনো একটি গাড়ি স্পিড ব্রেকার পার হয়, ঠিক যেভাবে ঝাঁকি লাগে অমন একটি ঝাঁকি লাগে, একটি ঝাঁকি অনুভূত হয় গাড়িতে। তখন ঝাঁকি খেয়ে সাধারণত দেখা যাচ্ছে যে গাড়ির যাত্রীরা একটু কথা বলে ওঠেন যে এই আসতে চালাও। তখন রফিক সাহেব দেখলেন যে না, ওনারা কোনো কথা বললেন না। এবং রফিক সাহেব একটা বিষয়টা খেয়াল করলেন যে যখন উনি তো এর আগেও এখানে আসছেন, ঠিক যে জায়গাটাতে গাড়িতে ঝাঁকি লেগেছে এখানে কোনো স্পিড ব্রেকার ছিল না, কোনো উঁচু জায়গা ছিল না, তাহলে হঠাৎ করে ঝাঁকি লাগলো কেন? উনি চিন্তা করেন হয়তোবা চাকার নিচে কোনো ইট বা শক্ত কিছু পড়েছিল, এই জন্য ঝাঁকি লেগেছে, উনি খেয়াল করতে পারেননি। উনি আর 7-5 ভাবেননি, উনি সোজা চলে যাচ্ছেন। তো উনি যখন আরিচার রাস্তা দিয়ে ঢোকেন, এই জায়গাটা কিন্তু খুবই নীরব। যারা ওই রাস্তায় কখনো চলাচল করেছেন, এমনকি দিনের বেলাতেও, তারা কিন্তু আপনারা জানেন এই রাস্তার 2 ধারে এখনো পর্যন্ত
তেমন কোনো মানব বসতিই নাই, দীর্ঘ পথ কোনো মানব বসতি নেই, একদম ঘাটের কাছাকাছি গিয়ে গ্রাম রয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত রাস্তার দুই ধারে ওইভাবে কোনো আপনারা বসতি দেখতে পাবেন না। এখনো তো সামান্য কিছু হয়েছে, আগে তো সেটাও ছিল না। উনি যখন যাচ্ছেন প্রায় 1 কিলোমিটার পার হওয়ার পর হঠাৎ করে একজন পুরুষ যাত্রী, যিনি ওই লাশের সাথে ছিলেন, তার আত্মীয়, উনি বললেন যে এই ড্রাইভার গাড়ি থামাও। তখন রফিক সাহেব গাড়িটা থামিয়ে দেন। উনি ভাবেন এখানে হয়তোবা তাদের বাড়ি, এখানে হয়তোবা নামবে তারা। ওই ব্যক্তি রফিক সাহেবকে বলেন আমরা লাশ নিয়ে এখানেই নামবো। রফিক সাহেব স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামেন, পিছনের যে ব্যাক ডালাটা আছে সেটা খুলে দেন এবং স্ট্রেচারে করে লাশটা নামান। নামানোর পরে রফিক সাহেব অবাক হয়ে দেখেন যে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। তখন উনি জিজ্ঞেস করলেন যে আপনাদের বাড়ি কোথায়? এখানে তো আশেপাশে ঘর বাড়ি দেখছি না, আপনার লাশ নিয়ে যাবেন কিভাবে? আপনাদের কোনো আত্মীয় স্বজন তো এখানে দেখছি না। তখন ওনাদের মধ্যে একজন বলেন যে সে চিন্তা তোমাকে করতে হবে না, সেটা আমরা দেখব, তুমি চলে যাও। যেহেতু উনি আগের থেকেই টাকা পেয়ে গিয়েছিলেন, সুতরাং তার কোনো উচ্চবাচ্য ছিল না, এই জন্য উনি ওইখানে গাড়ি ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। উনি যখন রওনা করছিলেন, রওনা করতে করতে ঠিক উথুলি যে স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ড যেটা আছে, সেখানে আসার পরে দেখলেন যে 4 জন লোক হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি অবাক হয়ে দেখলেন যে এই 4 জন লোক তো সেই 4 জন লোক যাদেরকে উনি এই মাত্রই নামিয়ে দিয়ে এসেছেন, এবং তাদের সাথে একটি লাশও রয়েছে। উনি খুব অবাক হন। উনি গাড়ি থামান, উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনারা এখানে? আপনাদেরকে না একটু আগেই নামিয়ে দিয়ে আসলাম। তখন ওনারা বলেন কি বলছেন আপনি? আপনি তো উথুলিতে আমাদেরকে নামিয়ে দিলেন, জোর করে আমাদেরকে নামিয়ে দিয়ে আপনি সোজা চলে গেলেন, এখন আবার ঘুরে আসছেন, আমরা এখন এই লাশটা কিভাবে নিয়ে যাব? রফিক সাহেব যতটুকু না অবাক হন, তার থেকে বেশি বিরক্ত হন যে আমি মাত্র নামিয়ে দিয়ে আসলাম তাদেরকে, অথচ ঘুরে আসার পরে তারা এখানে কিভাবে আসলো, আর এখন এসে বলছে আমি নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নামিয়ে দিয়েছি। যাই হোক, যেহেতু এটা একটা অবাক করার মতো বিষয় ছিল, উনি কিছুতেই মেলাতে পারছিলেন না যে একটু আগেই তো উনি নামিয়ে দিয়ে আসছেন, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তো উনি 7-5 না ভেবে বলেন যে আচ্ছা ঠিক আছে, ওঠেন, গাড়িতে ওঠেন, আমি আবার আপনাদেরকে নামিয়ে দিয়ে আসছি। তখন উনি আবার ওই লাশ সহ ওই যাত্রীদেরকে গাড়িতে তোলেন, তুলে আবার গাড়ি চলা শুরু করে। চলতে 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 হঠাৎ একটি জায়গায় উনি চলে আসেন, সেই জায়গাটি যেই জায়গাটিতে একটু আগেই 4 জন ব্যক্তি সমেত লাশ নামিয়ে দিয়েছিলেন, এবং উনি দেখছেন যে এই 4 জন ব্যক্তি হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি এবার ভয় পেয়ে যান যে কি ব্যাপার, তাহলে আমার গাড়িতে কে বসা? পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। উনি প্রচন্ড ভয় পান, তারপরও গাড়ি থামান, যেহেতু এই জায়গাটাতেই উনি নামিয়ে দিয়ে গিয়েছিলেন তাদেরকে। উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে? তখন ওদের মধ্যে থেকে একজন বলেন যে আপনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন কেন? আমরা কি এখানে নামবো? এখানে নিয়ে আমরা লাশ নিয়ে কোথায় যাব? আমরা তো আরিচার পাশে যে গ্রামটি রয়েছে সেখানে যাব। রফিক সাহেব এবারও অবাক হন এবং বিরক্তও হন। তখন উনি বলেন যে আপনারাই বললেন যে এখানে নামিয়ে দিতে, আমি নামিয়ে দিলাম, আবার আমি ঘুরে চলে গেলাম, আবার আপনাদেরকে আরিচা থেকে এখানে নিয়ে আসলাম, এটা কি হচ্ছে? তখন তারা বলে কি ব্যাপার, আপনি আরিচায় আমাদেরকে পাবেন কোথায়? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আপনি তো আমাদেরকে জোর করে এখানে নামিয়ে দিয়ে গেলেন। তখন উনি বলেন আমি আপনাদেরকে জোর করে কিভাবে নামাবো? লাশ সহকে কেউ জোর করে কাউকে নামায়? এভাবে ওনাদের সাথে তর্কাতর্কি হয়। যাই হোক, এক পর্যায়ে রফিক সাহেব বলেন আচ্ছা ঠিক আছে, ওঠেন, আপনারা কোথায় যাবেন আমি নামিয়ে দিচ্ছি। কিন্তু ওনার মনের মধ্যে কিছুতেই যে খচখচানি হচ্ছিল সেটা যাচ্ছিল না, যে এখানে আমি প্রথমে নামালাম, আবার চলে যাওয়ার পর পুতুলি বাস স্ট্যান্ডে তাদের সাথে দেখা, তারা বললো তারা নাকি পুতুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নাকি আমি নামিয়ে দিয়েছি, আবার তাদেরকে উঠিয়ে আনার পর এখানে আবার তাদেরকে দেখছি, অথচ গাড়ির মধ্যে থেকে তাদের কাউকে দেখছি না। তাহলে তারা কোথায় গেল বা কি হচ্ছে আমার সাথে? উনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু যেহেতু উনি প্রায় 45 বছর বয়স ওনার ছিল রফিক সাহেবের, এবং মোটামুটি 20-22 বছর থেকেই উনি এই অ্যাম্বুলেন্স চালান। অনেক ঘটনাই, ছোটখাটো ঘটনা এই অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে রাস্তাঘাটে ওনার সাথে ঘটেছে, একদম টুকিটাকি সেই জিনিসগুলো, কিন্তু এই ধরনের অদ্ভুত বিষয় ওনার সাথে কিন্তু কখনো ঘটেনি। তো উনি গাড়ি চালাচ্ছিলেন, প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পর
হঠাৎ একজন বলেন যে একটু গাড়িটা থামান। তখন রফিক সাহেব বলেন যে এখানেই কি আপনারা নামবেন? বলে না, এখানে নামবো না, আমাদের একটি কাজ আছে। এই কথা বলে একজন নামেন, অন্যরা গাড়িতে থাকেন। এখন রফিক সাহেবের ওনার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল, তো উনি মাত্র কয়েক মিনিটের সময় নিয়ে উনি আবার গাড়ির কাছে ফিরে আসেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়িতে একজন মানুষও নাই, একজন মানুষও নাই। কোথায় গেল তারা? কিন্তু গাড়ির মধ্যে লাশ কিন্তু রয়েছে। রফিক সাহেব চিন্তা করছেন যে মাঝে মাঝে কিন্তু এরকম লাশ দিয়ে ধোকা দিয়ে অনেক সময় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওনার সাথে সেই ধরনের ঘটনা ঘটছে না তো? তখন উনি চিন্তা করেন আসলে এই লোকটি মারা গেছে কিনা একটু চেক করে দেখি। এবং রফিক সাহেব সাহস করে গাড়ির ব্যাক ডালাটা খুলে লাশের হাতের পালস চেক করে দেখেন আসলে সত্যিই মারা গেছে। এবং লাশের উপরের কাপড়টা সরিয়ে দেখেন যে সেটা একটা পুরুষ মানুষের লাশ, বয়স 70 বা 80 হবে এমন বয়স। তো দেখে মনে হচ্ছিল উনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। তখন উনি চিন্তা করলেন যে আসলেই তো এটা লাশ, এখানে লাশ দিয়ে ধোকা দেওয়ার তো কিছু নাই, কিন্তু লোকগুলো কোথায় গেল? উনি অনেক ডাকাডাকি করার পরেও কোনো লোককে দেখতে পেলেন না। ওদিকে উনি খেয়াল করছিলেন যে আরিচা ঘাট খুব বেশি দূরে নয়। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি গাড়িটি চালিয়ে আরিচা ঘাটের কাছে চলে যাই। ওখানে গেলে হয়তো বা কোনো মানুষ পাবো, তাদের কাছে জিজ্ঞেস করলে এই লোককে দেখালে বলে দিতে পারবেন যে উনি কোন বাড়ির বা কোন গ্রামের, হয়তো অনেকে চিনবেন তাকে। এই চিন্তা করে উনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর উনি আরিচা ঘাটের কাছে চলে আসেন এবং দেখেন ওখানে বেশ দু একজন লোক, বিশেষ করে ওই যারা বাজারের যে পাহারাদার বা চৌকিদার, তারা সেখানে আছে। তখন গাড়ি থামিয়ে তাদের একজনকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই যে ভিতরে আমার গাড়ির মধ্যে যে লাশ রয়েছে, এটি আপনাদের এলাকার কার লাশ? তখন দুইজন চৌকিদার খুব অবাক হয়ে রফিক সাহেবের দিকে তাকান, বলে যে লাশ কোথায়? লাশ? তখন এই যে আমার গাড়িতে। আপনার গাড়িতে তো কোনো লাশ দেখছি না। সত্যি রফিক সাহেব পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কোনো লাশ নেই। রফিক সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পরে ওই চৌকিদারকে সবকিছু খুলে বলেন যে এই ঘটনা ওনার সঙ্গে ঘটেছে। তখন চৌকিদার বলেন যে আমরা তো এই গ্রামের খুবই পুরাতন বাসিন্দা, এখানে এমন কোন লোক মারা গিয়েছে বলে তো আমরা জানি না। এ কথা শুনে রফিক সাহেব চিন্তা করেন হয়তোবা ওনারা জানেন না, এটা হতেই পারে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছিল, এগুলো আসলে কেন ওনার সাথে ঘটছিল উনি কিছুতেই বুঝতে পারছিলেন না, কোনো হিসাব মিলাতে পারছিলেন না। উনি ওই দিন আর গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারেননি। উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন এবং ওনার ওই বিপর্যস্ততা দেখে আরিচা ঘাটের দুইজন চৌকিদার তারা তাকে গাড়িটা পার্কিং করার ব্যবস্থা করে এবং রেস্ট নেওয়ার জন্য তাদের যে বিশ্রামের যে জায়গাটা আছে সেটা ছেড়ে দেয়, বলে যে আপনি এখানে বিশ্রাম করেন। এবং বিশ্রাম করার পর সকালবেলা যখন উনি ওঠেন রফিক সাহেব, তখন আশেপাশে অনেক লোক আসে, সবাই কৌতূহল হয়ে তাকে প্রশ্ন করতে থাকেন যে আসলে কি ঘটনা ঘটেছিল। উনি আবারও সেটা খুলে বলেন। তখন একজন লোক বলেন যে হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একজন মুরব্বী মারা গিয়েছে, কিন্তু সে যতটুকু জানে যে রাত প্রায় 3টার দিকে তার জানাজা হয়েছে এবং জানাজা করার পর তাকে কবরস্থ করা হয়েছে এবং তাকে নাকি একটি মাইক্রোবাসে করেই নিয়ে আসা হয়েছিল। উনি খুব অবাক হন যে আসলে আমি তাহলে কার লাশ নিয়ে আসলাম। তখন উনি বলেন যে আসলে এই লাশের বাড়িটি কোথায় আমাকে দেখাতে পারবেন? তখন একজন লোক ওই বাড়িতে নিয়ে যায় তাকে। বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি লক্ষ্য করেন যে যে চারজন লোককে উনি নিয়ে এসেছিলেন, সে 4 জন লোক ওই বাড়িরই আত্মীয় স্বজন, কিন্তু এই 4 জন লোক ওই ড্রাইভারকে চিনতে পারছে না কিছুতেই। তখন ড্রাইভার বললেন বিশেষ করে রফিক সাহেব যে আমি তো আপনাদেরকে কালকেই নিয়ে আসলাম, লাশের সাথে নিয়ে আসলাম, এই ঘটনা ঘটলো। তখন ওরা বললেন না তো, আমরা তো আপনার গাড়িতে আসিনি, আপনার মাইক্রোবাসের কালার হচ্ছে কালো, আর আমরা যেই মাইক্রোবাসে এসেছিলাম সেটার রং সাদা, আমরা তো আপনার গাড়িতে আসিনি। তখন রফিক সাহেব চিন্তা করলেন যে তাহলে এই যে ওনাদের কাছ থেকে যে টাকাটা পেয়েছিল, সে টাকাটা তখন ওনার পকেটে। তখন এই যে আপনারাই তো আমাকে টাকা দিয়েছেন। বলে না তো, আমরা তো কোনো টাকা দেইনি আপনাকে। এবার আর রফিক সাহেব উনি ওনার
সেন্সটা ধরে রাখতে পারেন না, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়ে যান। ঘন্টাখানেক পর যখন ওনার জ্ঞান ফেরে, তখন রফিক সাহেব ওনার বাড়িতে ফোন করেন। ওনার বাড়ির থেকে লোক আসার পর সেই ব্যক্তি গাড়ি ড্রাইভ করে রফিক সাহেবকে ঢাকাতে নিয়ে যান। এবং এই ঘটনার পর দীর্ঘদিন উনি অ্যাম্বুলেন্স চালাননি। পরে মানসিকভাবে সুস্থ হওয়ার পর আবার উনি অ্যাম্বুলেন্স চালান। উনি কিন্তু এখনো অ্যাম্বুলেন্স চালান। উনি এখনো ঢাকা মেডিকেল, মিটফোর্ড বা সোহরাওয়ার্দী এখানকার রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। তবে ওনার সাথে মাঝে মাঝে কিছু ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এই ধরনের অদ্ভুত ঘটনা কখনো ঘটেনি। তো এই ঘটনাটি আমাকে যিনি সংগ্রহ করে দিয়েছেন, সে আমার স্টুডেন্ট। তার নাম হচ্ছে শরীফুল ইসলাম শরীফ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর এখন সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন। এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদেরকে পাঠিয়েছেন আন্নি। ওনার ঘটনা আমি আগেও আপনাদেরকে শেয়ার করেছিলাম। উনি ওনার বিয়ের পরবর্তী ওনার শ্বশুর বাড়িতে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমাদেরকে শেয়ার করেছিল। তিনি আজকে আরেকটি ঘটনা শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে যেহেতু আমরা লাস্ট এপিসোডে তার ঘটনা শেয়ার করেছি, এই জন্য তিনি এখন বেশি সাহস পাচ্ছেন আমাদেরকে আরো কিছু শেয়ার করতে, কারণ ছোটবেলা থেকে তার জিনিস দেখার অভ্যাস আছে। তো উনি নর্মালি বলেছেন যে আমরা সাধারণত কি দেখা যায় যে কোনো ইনসিডেন্ট ঘটলে বা পুরাতন কালে বা ওল্ড লাইফে যেসব আমাদের সাথে কোনো ঘটনা ঘটে থাকলে আমরা যদি কাউকে যে শেয়ার করি, সেটা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের কাছের মানুষই বিশ্বাস করতে চায় না, এবং সেটা কিন্তু অনেক কষ্ট হয়। যারা আসলে জিনিসটা ফেস করেছে সেটা যদি কেউ বিশ্বাস না করে তখন অনেক কষ্ট হয়, এবং তারা কি করে হার্টফুল কথা বলে ফেলে এবং অথবা সাইকোলজির দিকে নিয়ে যায় যে তোমার সাইকোলজিক্যাল প্রবলেম আছে অথবা স্পিরিচুয়াল প্রবলেম আছে। তো উনি আমাদেরকে সেসব জিনিসের আদলেই কিছু একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, এবং তার বিয়ের পরে নাকি আরো এক্সপিরিয়েন্স ছিল এবং আছে, সেগুলি গোছাতে তার টাইম লাগবে। তার জন্য সে ছোট্ট একটি ঘটনা পাঠিয়েছেন। তো থ্যাংক ইউ আপনাকে। ঘটনাটা এরকম ছিল যে একদিন প্রচন্ড গরম ছিল, এটা আমেরিকাতে অনেক গরম। তখন তার 8 বছর বয়স। তিনি এবং তার ভাই আর তার বোন তাদের ব্যাকইয়ার্ড মানে বাড়ির পেছনে খেলা করছিল। তারা তিনজনই অনেক একজনের সাথে অনেক ক্লোজ এবং বয়সও তারা অনেক কাছাকাছি। তো তারা ফার্স্টে বল দিয়ে খেলা করছিল, তো বল দিয়ে ক্যাচ খেলছিল আর কি। তো তাদের নেইবারে মানে তাদের প্রতিবেশীর ইয়ার্ডে একবার থ্রো করতে যেয়ে প্রতিবেশীদের পেছনের ইয়াতে খালি জায়গায় যে পড়েছে, তো পাশে বাড়িতে যে পড়েছে। তো প্রথমে তার একটু নার্ভাস লাগছিল, পরে যেহেতু খেলছিল তাই তারা আসলে ওই সময় খেলা অবস্থায় ইমাজিন করছিল যে বাচ্চাদের মতো অনেক ইমাজিনারি খেলা হয় না, এরকম ইমাজিনারি খেলা খেলছিল যে আমরা এক্সপ্লোর করব এখন। প্রথমে তারা বলছিল যে তারা প্রিটেন্ড করছিল, মানে তারা নাটক করছিল যে তারা পাশের বাসায় একটা ভূত আছে, সেই ভূতের বাড়িতে তাদের বল পড়েছে। তো ওই সময় কার্টুন দেখা হতো, সেই জন্য এইসব ইমাজিনারি ক্যারেক্টার চলে আসে। এটা কোন একটা কার্টুন থেকেই তারা নিয়েছিল যে পাশের বাড়িতে একটা ভূত আছে, একটা পেতনি থাকে এবং আমাদেরকে ওই পেতনিকে এড়িয়েই ওই বলটা নিয়ে আসতে হবে, এবং তাদের ম্যাজিক বলটা হারিয়ে গেছে। তো ওইটা দিয়ে এবং ওইটা খুঁজতে হবে, এবং ওইটা খুঁজে পেলেই তারা আসলে এই পেতনিকে মারতে পারবে, যে বলটা তাদের পাশের বাড়িতে গেছে। তো তাদের প্রতিবেশীর পিছনে যে জায়গাটা সেটা তাদের মতোই বড় ছিল, কিন্তু প্রতিবেশী যে বাসায় বল গেছে সেই বাসায় গ্যারেজ ছিল দুইটা পার্টের, আর আন্নিয়াপুদের গ্যারেজ ছিল একটাই, কিন্তু এটা বড় ছিল। ইউএসএতে গ্যারেজগুলো অনেকটা স্টোরেজের মতো অনেকে ইউজ করে, এবং ওদের গ্যারেজটা ছিল একটু ছোট, বাট ওদের পাশে একটা ছোট স্টোরেজ হাউস ছিল, মানে তাদের নেইবারের যে বাসায় বল গেছে সে বাসায় একটা ছোট্ট স্টোরেজ হাউস ছিল। আর ওই পাশের বাসার নেইবারের হাউসটা ছিল এরকম যে একটু ভুতুরে টাইপের, এমন না যে এখানে ভূত থাকে বা কিছু একটা, কিন্তু ওরকম একটা ফেরি টেলের মতো। ওনারা বল আনতে গেছে, তো ওই গ্যারেজটা পাস করে একটু ভেতরের দিকে গেলেই ওই ছোট্ট রুমটা ছিল, যে রুমের কাছাকাছি বল গেছে, এবং ওই জায়গাটাতে যাওয়ার জন্য
যে পাথরের পাথওয়ে করা আর কি, পাথরের মতো সুন্দর করে পাথওয়ে করা, এবং 3-4টা স্টেপস মানে কাঠের স্টেপ দিয়ে তৈরি। তো ওনারা ওদের বলটা পেয়ে যায়। তো ওরা ওরকম মনে করছিল যে ওইখানে পেতনি আছে, তারা ওইটাকে ডিফিট করবে এখন ওই বলটা দিয়ে। তো বল ওরা হিট করতে থাকে এদিক সেদিক, এবং তারা এবং তার ভাই বোনরা একসাথে মিলেই একসাথে এরকম কথাবার্তা বলছিল, পেতনি তুমি কোথায়। আসলে ইংলিশে যদি বলেন উইকেড উইচ আর কি, পেতনি পেতনি কোথায় তুমি একটা সাইন দাও, আমাদেরকে বোঝাও যে তুমি এখানেই আছো, তাহলে আমরা তোমাকে দেখতে চাই। তো এরকম ভাবে ছোট ছোট বাচ্চা, তারা তো ছোট তো বয়সে, তারা খেলছিল এটা বলেই, এবং তারা ওই যে ম্যাজিক বলটা পেয়েছে এখন তো মারতে হবে, তো ওই ইমাজিনারি খেলা খেলছিল। আল্লাহ জানে যে এটা কেন তারা করতে গেল বা কেন বলল এরকম কিছু একটা, বা এটা তাদের কার্টুনে যেহেতু দেখেছিল সেজন্যই করা। তো এরকম করে তারা মজা করতে যেয়ে বল দিয়ে ওদের যে স্টোর রুমটা আছে সেটা হিট করতে থাকে। একটা পয়েন্টে তিনি যায় এবং ওই দরজার যে কি হোলটা যেটা দিয়ে চাবি ঢুকায় সেই ফুটো দিয়ে সে আবার চোখ দিয়ে দেখতে চায় কি আছে ভেতরে। তো সামনে তার কাছে মনে হলো যে সামনে একটা হোয়াইট বেডশিটের মতো কোনো ফিগার, বেডশিট গায়ে দিয়ে একটা বিশাল বড় ফিগার, মনে হচ্ছিল যে কার্টুনে দেখা কোনো একটা ভূতের মতো। তিনি কেন জানি ভয় পাননি, আরো এক্সাইটেড লাগছিল, বলছিল যে আমরা পেয়ে গেছি, ভেতরে কেউ আছে। তো তারা তারপর একজন একজন করে ডোরে নক করতে থাকে। 3 বার তারা নক করে এবং সেম কথাগুলোই বলছিল যে তুমি কোথায় পেতনি, তুমি কোথায়। তো 3য় বার একটা ঝামেলা হয়ে যায়। হঠাৎ করে ভেতর থেকে নক আসতে শুরু করে, পরিষ্কার 3 বার নক, পজ করে করে 3টা নক। আর ওই সময় মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। পেছন থেকে একটা লো ভয়েসে কি জানি বলল, হে, শুধু এরকম একটা সাউন্ড আসলো। তারা সবাই শোনে, তারা মানে ওই শব্দ শোনার পর, কারণ ওই বাড়িতে কেউ থাকে না, ওই শব্দ শোনার পর তারা আর কিছু না, দৌড়ে এসে সবকিছু ভেঙে এমন অবস্থা যে দৌড়ে চলে আসে বাসার কাছে। তখন তার মা মাগরিবের নামাজ পড়ছিল। তো তাদের শব্দ পেয়ে চলে আসার পরে, মানে অনেক শব্দ করে চলে আসছে, তো তারা বললো যে তারা এরকম খেলাধুলা করছিল, তো একটা ইমাজিনারি ক্যারেক্টার নিয়ে তারা ওই জায়গায় খেলছিল, কিন্তু ওই বাসায় তো কেউ থাকে না। কিন্তু তারা ওই বলটা নিয়ে যখন ওই বাসায় যায় কাছাকাছি, তো তারা এরকম দরজার ফুটো দিয়ে নাকি দেখতে চায় যে কেউ আছে নাকি বাসার ভেতরে, এবং সত্যি সত্যি তারা বাসার ভিতরে কাউকে দেখে এবং একটা শব্দ এবং আসে তাদের কাছ থেকে। এবং পরে তার মা এটা শোনার পরে জমজমের পানি, জমজম ওয়াটার পানি খাইয়ে দেয় এবং দোয়া করে ফু দিয়ে দেয়। এটা তার ছোটবেলার এক্সপিরিয়েন্স। এটা আসলে তিনি শেয়ার করেছেন এমনিতেই, এবং আপুকে অনেক অনেক থ্যাঙ্কস তাকে আমাদেরকে শেয়ার করার জন্য। এবং এটা আমরা চাই আপনি আমাদেরকে আরো ঘটনা পাঠান। আমরা চলে যাব এখন তাসনিয়া তাহসিন আপুর ঘটনায়। তিনি আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি যেভাবে বলছেন আমি সেভাবে বলছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ডক্টর আলিফ ভাই, আশা করি আপনি এবং সকল শ্রোতাগণ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ডক্টর আলিফ ভাইকে অশেষ ধন্যবাদ দিয়ে আজকের ঘটনা শুরু করছি। আমি আমার আগের ঘটনায় বলেছিলাম আমার সাথে কিছু চলমান ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো এতই ঘন ঘন ঘটছে যার কারণে আমি নিজেই খুব ঘাবড়ে আছি। বিগত মাস খানেক ধরে ঘটে যাওয়া কিছু ঘটনা আজকে আমি শেয়ার করব। জানি না একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার কোনো মিল আছে কিনা, তবে সময় এবং জায়গার মিল আছে। ঘটনাটি প্রথম যেদিন ঘটে না, প্রথম একটি ইনসিডেন্টের ঘটনা 20 ফেব্রুয়ারি 2023, সময় রাত 11:45 দিকে। আমি বাসায় সম্পূর্ণ একা নিজের মতো ঘরের কাজ করছিলাম। ঘটনায় যাওয়ার আগে আমাদের এই বাসার একটি বর্ণনা দিই এবং এই বাড়ির সম্পর্কে একটা ছোট্ট ধারণা দেই। এই অ্যাপার্টমেন্ট 2008 সালে তৈরি করা শুরু হয়। এখানে আগে একটা ডোবা ছিল। অ্যাপার্টমেন্টের কাজ শেষ হওয়ার আগেই ডেভেলপার কোম্পানির সাথে ব্যাংকের ঝামেলা শুরু হয়ে যায় এবং 9 তলার কাজ শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে যায়। তারপর থেকে 8 তলা পর্যন্ত বাড়ির মালিক আর ফ্ল্যাটের মালিকেরা থাকছে, কিন্তু কোনো ভাড়াটিয়াই এই বাসায় বেশি দিন থাকতে পারে না। প্রতি ফ্ল্যাটে 3টা বেডরুম আর আনুষঙ্গিক সবকিছু। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ বারান্দায় লাগোয়া রুমের মধ্যে
একটু জোরে করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে আমি ঘাবড়ে যাই। আমি তড়িঘড়ি করে সেই রুমের দিকে যাই আর দেখি বারান্দায় আমার ফুলের টব পড়ে ভেঙে গেছে। আমি টব আর গাছটা অন্য জায়গায় রেখে বারান্দার বাইরে 4-5 কদম যেতেই আবারও টব পড়ার আওয়াজে আমি চিৎকার দিয়ে উঠি। দেখি আরেকটা টব পড়ে গেছে, কিন্তু যে টবটি এখন পড়েছে সেটা মোটা রডের আলনায় বাঁধা ছিল। সেখান থেকে ফেলতে হলে অবশ্যই টব হাতে করে উঠিয়ে তুলতে হবে। আমি আর কোনো কিছু পরিষ্কার না করে চলে আসি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি সদ্য রান্না করা ভাতের হাঁড়ি সম্পূর্ণ উল্টে মাটিতে পড়ে আছে, যা কিছুক্ষণ আগে আমি চুলা থেকে নামিয়ে মাটিতে মার ঝরতে দিয়ে গেছি। আমি জমে যাই, পুরো জমে যাই। আমি নড়বার সাহসটুকু পাচ্ছিলাম না, সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। 22 ফেব্রুয়ারি 2023 রাত 2:20। ঘুমের মধ্যে আমার প্রচন্ড বুকের ব্যথা, বুকের মধ্যে ভার অনুভব করছিলাম। আমার প্রচুর ঠান্ডা লাগছিল, হাত পা নাড়াতে পারছিলাম না। স্বপ্নে দেখছি আমি একটি মর্গে শুয়ে আছি, আশেপাশে ফ্রিজের মতো ঠান্ডা। আমি অনেক জোরে ডাকাডাকি করছি, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। আমি অনেক আকুতি করছি, কিন্তু না পারছি উঠে দাঁড়াতে, না পারছি একটু নড়তে। হঠাৎ মনে হলো বুকের উপর ভারটা নেমে গেল আর আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। ঠিক তখনই আমি ধরফর করে ঘুম থেকে উঠে যাই আর অনুভব করি বুকে প্রচন্ড ব্যথা করছে। আমি ফ্রেশ হতে টয়লেটে যাওয়ার জন্য রুম থেকে বের হই। গেট খোলা মাত্রই একটা গরম বাতাস আমার গায়ে লাগে আর বুকের ব্যথা 2 গুণ গতিতে বেড়ে যায়, যেন কেউ সজোরে এসে বুকে ধাক্কা দিল। আমি মাটিতে বসে পড়ি। কতক্ষণ এভাবে মাটিতে বসেছিলাম তা আমি নিজেও জানি না। 26 ফেব্রুয়ারি 2023 রাত 2:45। আমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ সজোরে আমার রুমের দরজা খোলার আওয়াজ আমার ঘুম ভেঙে দেয়। তাকিয়ে দেখি দরজা লাগানো আর রুমে আমি ছাড়া কারো অস্তিত্ব নেই। আমি উঠে ড্রয়িং রুমে যেয়েই পানি পান করি আর মুখে পানি দিতেই বেসিনে যাই। মুখ ধুয়ে ঘুরতেই লম্বা কালো একটা অবয়ব সামনে থেকে সরে গেল। আমি সেই জায়গায় বরফের মতো জমে যাই। আমি নিজেকে নাড়ানোর মতো শক্তি পাচ্ছিলাম না। 30 ফেব্রুয়ারি 2023 রাত 8টা। ছাদে বারবিকিউ করার জন্য চুলা, কয়লা, বাকি সরঞ্জামাদি রাখতে যাচ্ছিলাম। সাথে ছিল আমাদের বিল্ডিং এর ছোট একটা ভাই, নাম পূর্ণ, আর তার 2 জন বন্ধু। আমাদের আগে তারা 2 জন ছাদে উঠে দাঁড়িয়েছিল, কারণ ছাদের চাবি আমার কাছে। আমি আর পূর্ণ লিফট নিয়ে 9 তলায় উঠলাম। যেহেতু 10 তলায় ছাদ, সেটা একটা ফ্লোর হেঁটেই উঠতে হবে। আমরা 9 তলায় যাওয়ার পর দেখি একটা খালি ফ্ল্যাটে পূর্ণর সেই 2 বন্ধু দাঁড়িয়ে আছে। পূর্ণদের ডাক দিয়ে বলে, কিরে তোরা এখানে কি করিস? ঠিক তখন ছাদের চিলে কোঠা থেকে জবাব আসে, আমরা তো উপরে দরজার সামনে দাঁড়িয়ে আছি, তোমরা কাদের ডাকছ? এটা শোনার পর যেখানে ওদের দেখেছি সেখানে তাকানো মাত্র সবকিছু ভ্যানিশ। আমরা দৌড়ে ছাদের দিকে যাই, যে দেখি ছাদের গেটে অর্থাৎ চিলে কোঠায়ও কেউ নেই। আমি আর পূর্ণ কি করব বুঝতে পারছিলাম না। ছাদের দরজা খুলে জিনিসপত্রগুলোর জায়গা মতো রেখে যখনই বের হতে যাব, ছাদের অপর পাশে কিছু একটা সরে গেল টের পাই। আমরা 2 জন আয়াতুল কুরসি পড়ছি। নিচে নামছে ঠিক এমন সময় পূর্ণর সেই 2 বন্ধু উঠছে সিঁড়ি দিয়ে আর আমাদের জিজ্ঞেস করছে, তোরা নিচে সিঁড়ি দিয়ে নেমে গেলে কেন? এত ডাকলাম কিন্তু তোমরা একদম গ্যারেজের দিকে চলে গেলা, তারপর আর দেখলাম না তোমাদেরকে। তখন আমি আর পূর্ণ 2 জনের মুখের দিকে তাকিয়ে আছি, মানে তারাও আমাদেরকে দেখেছে। 2 মার্চ 2023 সকাল 8টা। বাসার সবাই ঘুমাচ্ছে। হঠাৎ ঘুম ভাঙে আমার পোষা পাখির চিৎকারে। ও সাধারণত এভাবে চিৎকার করে না। আমি দৌড়ে যাই, যে দেখি হাঁপাচ্ছে পাখিটা আমার। আমি খাঁচা থেকে বের করে হাতে নিতেই আমার ঘাড়ের পেছনে চুলের মধ্যে লুকিয়ে যায়, জোরে জোরে শ্বাস নিতে থাকে। আমি প্রথমে ভেবেছিলাম ইঁদুর দেখে মনে হয় এমন করছে কিনা, কিন্তু আমাদের বাসায় না ইঁদুর আছে না তেলাপোকা, আর তার উপর ওর খাঁচা হলো রান্নাঘরের সেলফের উপরে তোয়ালে দিয়ে ঢাকা। এরপর প্রতি রাতে শুরু হয় এই একই ঘটনা। ঠিক 2:45 আমার পাখি অনেক জোরে চিৎকার করতে শুরু করত
আমি সামনে গেলে আমার কাছে এসে লুকিয়ে যেত, প্রায় সময় আমার সাথেই ঘুমিয়ে যেত। টানা 15 দিন এই ঘটনা চলে। 17 মার্চ 2023 সকাল 11টা আমার মা ডাকছিলেন আমাকে, আমি ঘুমাচ্ছিলাম। উঠে রান্নাঘরে যেতেই নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আমাকে একদম শেষ করে দিল যা দেখলাম। আমার পাখি ঠান্ডা শরীরটা খাঁচায় পড়ে আছে, মুখ হাঁ করা, মনে হচ্ছে দম আটকে মারা গেছে। চোখগুলো বড় হয়েছিল। ঘটনা স্বাভাবিকভাবে নিতে চাইলেও আমি পারলাম না স্বাভাবিকভাবে নিতে। শুনেছিলাম বোকা জীবজন্তু নাকি অশরীরীকে অনুভব করতে পারে বা দেখতে পারে বা বুঝতে পারে। আমার পাখিটির সাথেও বোধহয় এই ঘটনাই ঘটেছে। 7 এপ্রিল 2023 সন্ধ্যা 8টা। বাসায় কেউ নেই। আব্বু গেছেন তারাবি আদায় করতে মসজিদে, আম্মু কোনো একটা কাজে বাইরে আছেন। বাসায় আমি একা বিছানায় শুয়ে আছি। হঠাৎ মনে হলো আমার রুমের দরজার সামনে কেউ হেঁটে গেল। আমি স্বভাবতই ভেবেছিলাম আম্মু হয়তো হেঁটে গেছেন, কিন্তু পরক্ষণেই খেয়াল এলো আম্মু তো বাসায় নাই, আমি বাসায় একা। আমি হকচকিয়ে উঠে সারা বাসা খুঁজলাম, কিন্তু কেউ নেই আমি ছাড়া। আমি রুমে এসে স্পিকারে আয়াতুল কুরসির ছেড়ে বসেছিলাম কতক্ষণ তা আমার খেয়াল নেই। বিগত কয়েকদিন ধরে আমি যা স্বপ্নে দেখছি তা হুবহু মিলে না গেলেও আংশিক মিলে যাচ্ছে। আমি যা বলছি, যেমন কোনো কিছু নিষেধ করছি বা করতে বলছি, কিন্তু বিপরীতের মানুষটি তার উল্টোটো করছে, তখনই তারা বিপদে পড়ছে। জানি না কেন এসব হচ্ছে আমার সাথে এই ঘটনাগুলো চলমান। যদি পছন্দ হয় তাহলে সামনের দিনগুলোতে যা ঘটবে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাসনিয়া তাহসিন আপু আপনাকে এবং আপনার ঘটনার জন্য। আমরা চাই আগামী দিনগুলোতে আপনার ঘটনা আমরা শেয়ার করতে চাই, এবং আপনিও আপনার সাথে ঘটে যাওয়া ইনসিডেন্টের ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন সরাসরি আমাদের ভৌতিকতার ইমেল অ্যাড্রেসে। একটা ঘটনা শেয়ার করবো। যিনি আমাদের ঘটনাটি পাঠিয়েছেন তার নাম বোরহান উদ্দিন ভাই। তিনি আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পড়াশোনা করছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে। তিনি তার একটা বন্ধুর ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন এবং সম্পূর্ণ রেফারেন্স সহ তিনি পাঠিয়েছেন, তাই আমরা তার ঘটনাটি আপনাদের সবাইকে শোনাচ্ছি। তিনি যেভাবে লিখেছেন সেভাবে বলার চেষ্টা করছি। বলেছেন, ডক্টর আলিফ ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি দীর্ঘ 2 বছর যাবৎ আপনাদের একজন নিয়মিত শ্রোতা। আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। এটা আমার বন্ধুর থেকে কালেক্ট করা একটি ঘটনাটি তার দাদির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটি চলমান। এটি চলছে প্রায় 25 বছর যাবৎ। দাদির নাম আয়েশা বেগম। ঘটনা বলার সুবিধার্থে আমি ওনার ঠিকানাটাও বলে দিচ্ছি। আপনি চাইলে এটা হাইডও করতে পারেন, আবার চাইলে বলতে পারেন। আমরা এটা হাইড করে যাচ্ছি। ঘটনা 1998 সালের সূত্রপাত, এবং ঘটনার সূত্রপাত হয়েছিল গাইবান্ধা জেলার কোন একটি জায়গায়। আর আপনি যদি শ্রোতাদেরকে বর্ণনার সঙ্গে ঠিকানা বলতে চান তাহলে ভেরিফিকেশনের জন্য সত্যতাও দেখতে পারেন। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তাদের পরিবারটা খুব বাজেভাবে একটা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিল, যা চলমান এখনো পর্যন্ত। আর ঘটনাটা সূত্রপাত করেছিলেন তারই একান্ত প্রতিবেশী। আসলে সেই প্রতিবেশীর লোলুপ দৃষ্টি থেকে ছোট্ট জন্ম নেওয়া সদ্য নবজাতক শিশুটিও রক্ষা পায়নি। তাকেও ব্ল্যাক ম্যাজিক করেছিল। তো তার প্রতিবেশী প্রথম দিকে তাদের বাসায় বিভিন্ন অজুহাতে আসতেন এবং নানান ছল চাতুরের আশ্রয় নিয়ে তার বন্ধুর দাদি অর্থাৎ আয়েশা বেগমের সাথে কথাবার্তা বলতেন। তো এক পর্যায়ে ওই প্রতিবেশী কথাবার্তার ফাঁক দিয়ে তো বিভিন্ন ধরনের নিত্য ব্যবহার্য জিনিসপত্র গোপনে সরিয়ে ফেলতেন। যেমন ধরা যাক রান্নার ব্যবহৃত হলুদ, অথবা তার চুলের কাটা অংশ বা ছেঁড়া অংশ, এইসব তিনি সংগ্রহ করে নিয়ে যেতেন। প্রথম দিকে তার দাদি বিষয়গুলো না আসলে বুঝতে পারেনি। প্রতিবেশী বাসায় আসছে, জিনিসপত্র নিচ্ছে বা কিছু চাইছে, তাকে শেয়ার করছে, সে যে এইসব জিনিসের চাওয়ির মাঝে যে এইসব জিনিস করবে সেটা তার কেউ চিন্তা করে না। এক পর্যায়ে ওনাদের এলাকারই বিভিন্ন ফকির অর্থাৎ তান্ত্রিক টাইপের মানুষদের কাছে এগুলো সংগ্রহ করে নিয়ে যেতেন এবং সে তাকে এগুলো সংগ্রহ করার কথা বলেন। তো এক পর্যায়ে ঘটনাটা এভাবে ঘটে যে ওই ফকির এইসব সংগৃহীত অংশ থেকে তার আয়ত্তে থাকা কিছু বদ জিন চালান করে দেয়। তাদের দ্বারা অনেকগুলো তাবিজ করেন। মূলত এই তাবিজগুলো তৈরি করা হয় তাকে এই জিনগুলো দিয়ে তারা প্রজেস্ট করার জন্য এবং সাথে সাথে এই পরিবারটার ক্ষতি করবার জন্য। তো এক পর্যায়ে তান্ত্রিক তার নিয়ন্ত্রণে থাকা প্রায়
7-8টা জিন দ্বারা তাবিজ করে ফেলে এবং সেগুলো সেই দাদির প্রতিবেশীকে বাড়ির বিভিন্ন স্থানে পুঁতে ফেলতে বলেন। এবং তাদের মূল উদ্দেশ্য শুধু আয়েশা বেগমকে ক্ষতি করার জন্যই ছিল না, তারা যেন সপরিবারে এই বাড়িটা ত্যাগ করে চলে যায়, অর্থাৎ তারা ভিটেটা ছেড়ে দিবে এবং তার প্রতিবেশী এগুলো দখল করে নেবে বিনা কোনো পুলিশি এবং কোর্ট কাচারির ঝামেলা ছাড়া। এটা কিন্তু আমাদের বাংলাদেশে অহরহ হয়, অহরহ। প্রতিবেশী করে কিনা আমি জানি না, তবে সবচেয়ে বেশি করতে দেখেছি আমি নিজের আত্মীয় স্বজনদের। তারাই সবচেয়ে বেশি এসব মানে আমাদের আসলে আমরা সম্পত্তির দাস না, আমার টাকার দাস, সম্পত্তির দাস। আমরা এইসব জিনিসে খুব বেশি অবসেসড। সম্পত্তির লোভ আমরা আসলে কবরের অথবা আখিরাতের ভয় নাই, আমাদের সম্পত্তির লোভ অনেক বেশি। তো প্যারানর্মাল ঘটনার সূত্রপাত এখান থেকেই শুরু। প্রথম দিকেই তার দাদির সাথে খুব বাজে একটা ঘটনা ঘটে। একদিন রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়েছিলেন। তো কোন একটা কারণে তার ঘুমটা ভেঙে যায়। তিনি উঠে লক্ষ্য করেন যে অস্পষ্ট দেখা যাচ্ছিল কয়েকটা অবয়ব, আর তার দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে আছে। তো তখনকার দিনে আসলে প্রত্যন্ত গ্রামে বিদ্যুতের কোনো প্রচলন ছিল না। ওখানে ঘরে সম্ভবত কুপির আলো অথবা হারিকেনের আলো অতটুকু ওইটা দেখা যেত, যে যারাও ইউজ করতো তারাও নিভিয়ে রাখতে একটা সময় বন্ধ হয়ে যেত। তো ওই কুপির আলোয় যতটুকু তিনি ঠাওর করতে পারছিলেন যে অবয়বগুলো একটা থেকে আর একটা বিদঘুটে ভয়ঙ্কর আকৃতির। তো তিনি ভালো করে বুঝতে পারছিলেন না আসলে এগুলো কি। এই জন্য হ্যারিকেনের জোরটা আর একটু বাড়িয়ে দিয়েছিলেন। এই কারণে যে অস্পষ্ট জিনিসগুলো দেখার জন্য ঠিক তখনই অবয়বগুলো একেবারেই উধাও হয়ে যায়, যখনই হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দেয়। চোখের পলকেই তা উধাও হয়ে যায়। এটা ছিল প্রথম রাতের ঘটনা। আপনারা যারা হারিকেন দেখেছেন, আপনারা দেখবেন যে হারিকেন বাড়ানো যায়, কমানো যায়, আলোটার ডিমটা বাড়ানো যায়, কমানো যায়। তো উনি বাড়ানোর পর আর কাউকে ওখানে দেখেনি। তো আসলে তিনি এটা নিয়ে তেমন মাথা ঘামান না। তো না ঘামিয়ে ঘুমিয়ে শুয়ে পড়েন এবং সাথে সাথে দোয়াও পড়ে নেন যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। তো তারপর 2-3 দিন তেমন কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। স্বাভাবিকের মতো দিনের কাজকর্ম চলতে থাকে। তো এক পর্যায়ে 3 দিন পর উনি খুব অসুস্থতা ফিল করেন, শারীরিকভাবে দুর্বল অনুভব করতে শুরু করে, তার মাথা ঘুরতে শুরু করে এবং কিছুদিন পর এই বিষয়টা তিনি তার ছেলেদের সাথে, সন্তানদের সাথে শেয়ার করেন। প্রথম দিকে তার ছেলেরা এই ঘটনাটা তেমন একটা বিশ্বাস করছিলেন না। এক পর্যায়ে উনি যখন বারবার এই একই ঘটনা বলতে শুরু করতে লাগলেন, তখন তারা নিজেরাই চিন্তিত হয়ে পড়েন এবং তার সন্তান আমজাদ হোসেনের ঘরে তখন একটা নবজাতকের জন্ম হয়েছিল। সেও যেন দিন দিন কেমন জানি শুকিয়ে যাচ্ছিল। এই ঘটনাটা ওনার ছেলে আমজাদ আঙ্কেল প্রায় 1 মাস যাবৎ খেয়াল করছিলেন যে তার সন্তান দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে তিনি তার মায়ের রহস্য উদ্ঘাটন করার জন্য তারই এলাকার স্থানীয় মসজিদের এক ইমাম সাহেবের দ্বারস্থ হন এবং ইমাম সাহেবের সামনে সকল ঘটনা খুলে বলেন। ইমাম সাহেব সমস্ত ঘটনা শুনে তাদের বাড়িতে আসেন এবং সেই বাড়িতে প্রবেশ করা মাত্রই তিনি বাড়ির ভিতরে একটা কোমর ভ্যাপসা গন্ধ পান এবং পরিবেশটা তার কাছে খুবই অস্বাস্থ্যকর লাগছিল। তিনি আসলে আমজাদ আঙ্কেলের মায়ের সামনে উপস্থিত হন, হয়ে কিছুক্ষণ তার সাথে কথাবার্তা বলেন এবং তার কাছ থেকে ঘটনাটা শোনার চেষ্টা করেন। তো হুজুরের ভাষ্য মতে তিনি যেটা লক্ষ্য করেন যে ওই দাদি একাধিক জিন দ্বারা পজেস হয়েছেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি একটা রিচুয়াল শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছিল চারিদিকে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছিল, আবহাওয়া অন্যরকম হয়ে যাচ্ছিল। এর কিছুক্ষণ পর আমজাদ আঙ্কেলের সেই মা নিজে নিজে বলতে শুরু করেন, কিরে ভালোই করেছিস এসে, অনেকদিন তোদের মতো কোনো বদমাশের সাথে আমার দেখা হয় না। এই কথাগুলো সে জিনটা তার সামনে থেকে হুজুরকে বলতে থাকে। তো সেই ইমাম সাহেব বা হুজুর ওই মুহূর্তে তার এই নাটকীয়তা থামাতে বলে তার পরিচয় জানতে চান। উত্তরে সেই জিনটা বলে যে আমরা তোর দেশের কোনো ফকির মিসকিন না যে তুই যা বলবি তার উত্তর দিব, আমরা আসামের বাসিন্দা। এই কথা শোনার পর হুজুর বলেন, আমরা মানে কতজন তোরা? প্রতি উত্তরে সে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে, আমরা 7 জন। আমি আসামের বাসিন্দা, তাদের মধ্যে একজন টাঙ্গাইলেরও ছিলেন। যেভাবে বলে সে হাসতে থাকে, খুব বিকট হাসি। তো হুজুর তখন তার সাথে বলেন যে তোদেরকে যেতে হবে এই মহিলাকে ছেড়ে, যার পেছনে আমি কোনো কারণ শুনতে চাই না, কোনো কারণ ছাড়াই চলে যেতে হবে, আর যদি না যাস তার ব্যবস্থা আমার কাছে আছে। এটা বলে তিনি দোয়া পড়তে লাগলেন। এক পর্যায়ে যেটা বলে উনি যখন রিচুয়াল শুরু করতে যাবে, এক পর্যায়ে একজন বলে উঠল যে থাম,
আমরা কিভাবে যাব? ক্ষতি তো করেছে তোর প্রতিবেশী, আমাদেরকে কেন কষ্ট দিচ্ছিস? হুজুর তো তখন রিচুয়াল শুরু করে দিয়েছে। তো হুজুর সেই জিনের কাছ থেকে শুনলেন যে তার বাড়িতে অনেকগুলো তাবিজ পোতা আছে। অনেক চেষ্টা করার পরও হুজুর তাদেরকে কোনোভাবেই সেই দাদির কাছ থেকে ছাড়াতে পারলেন না। কারণটা হচ্ছে খারাপ একটা ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে, ওই জিনদেরকে ওই বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল। তো হুজুর সেখান থেকে তাদের কাছে আমজাদ সাহেবের কাছে ক্ষমা চেয়ে চলে যান, বলেন যে এটা আমার দ্বারা সুরাহা করা সম্ভব না। এরপর অনেকগুলো হুজুর একে একে দেখানো হয়, কিন্তু কোনো ফল পাওয়া যায় না, উল্টো ঘটনা আরো তীব্র হতে থাকে। এর মধ্যে একদিন রাতের ঘটনা, আমজাদ সাহেবের স্ত্রী একদিন তার ঘরে ঢুকে দেখেন যে বিছানার পাশে বিষাক্ত সাপ। তো তিনি সাপ দেখে রীতিমতো ভয়ে চিৎকার শুরু করে দেন। সবাই দৌড়ে আসে, আসার সাথে সাথে দেখে সাপটা ভ্যানিশ হয়ে গেছে। এভাবে করে আরো কিছুদিন এই সাপটা তিনি দেখতে থাকেন। একদিন আমজাদ সাহেব বিষাক্ত এই সাপটাকে মেরে ফেলেন। অবশ্যই এটা বুঝেন না যে সাপটা ওই জিনদের মধ্যে একজন ছিল হয়তোবা, আর এইটাই তাদের একমাত্র দোষ ছিল। এই ঘটনা ঘটেছিল আমজাদ সাহেবের মা অর্থাৎ আয়েশা বেগমের প্রজেস্ট হওয়ার 1 বছর পর। এক পর্যায়ে অন্য আরেকটা ঘটনা ঘটে যায়। একদিন এক হুজুর এই বিষয়গুলো সমাধান করতে তাদের বাসায় আসে ও তিনি তাদের উঠান থেকে একটা হাতে দেওয়ার বালা খুঁজে বের করেন। এটা ছিল 7টা ধাতুর তৈরি, স্বর্ণ, রূপা, কাঁসা, ব্রোঞ্জ এবং লোহা ইত্যাদির তৈরি, এবং লোহার তৈরি একটা ছোট হাতি উদ্ধার করেন। তো এই ঘটনা দেখার পর সবাই তো রীতিমতো অবাক হয়ে যায় যে হচ্ছেটা কি এখানে, তাদের সাথে এগুলো কি হচ্ছে। এই পর্যায়ে সকল হুজুর যখন এই বিষয়টা সমাধান করতে ব্যর্থ, ঠিক তখনই তাদের পরিবারের সাথে ব্ল্যাক ম্যাজিক যে পরিবারটা করেছিল তাদের কথা কাটাকাটির জেরে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। এটা তারা জানতে পারেন 2-3 বছর পর। ওই লোহার তৈরি হাতের বালা উদ্ধারের দিন জিনেরাই তাদেরকে জানায়। দুর্ভাগ্যের বিষয় হলো এটার পরিবারটা এখনো কোনো সুরাহা করতে পারেনি। ওই দাদি খুব বাজেভাবে এটি দ্বারা এফেক্টেড, এবং তার কমন যে সমস্যাগুলো হয়, তিনি হুটহাট রাতে কোনো না কোনো একটা সময় উঠে যান এবং খুব চিৎকার করে বকাবকি করতে থাকেন, এবং চিৎকারের সাথে সাথে তাদের নাম উচ্চারণ করেন যারা এর সাথে জড়িত। মাঝে মাঝে তিনি এমন ভাষায় কথা বলেন যেটা আমাদের শোনা বাংলায় কোনো ভাষা না, অন্য কোনো একটা ভাষা যেটা বোধগম্য নয়। তবে এটা কোনো প্রলাপ নয়, এটা অন্য ভাষাই, সেটা আমার বন্ধু আমাকে নিশ্চিত করেছে। আর একটা মজার এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে জিনগুলো আছে আজ তার প্রায় 25 বছর হচ্ছে, এবং এই ব্ল্যাক ম্যাজিকের বেড়াজালে আবদ্ধ হয়ে আছে, এবং তাদের ভাষায় এটাকে তারা আসন বলে। মানে কোনো একটা কিছুর মাধ্যমে আবদ্ধ হতে থাকে, এবং তারা নিজেরাও চাচ্ছে এই বিষয়গুলো থেকে বের হতে, মানে আসনে বসে তাদেরকে বের করা। কিন্তু জিনগুলো বের হইতে পারছে না, তারা আটকে গেছে। এবং দাদিরও বয়স মোটামুটি এখন 70 ঊর্ধ্বে, এবং তিনিও অবস্থা থেকে মুক্তি পেতে চাচ্ছেন। ওই দাদি একটানা 3 বছর প্রতি জুম্মাবারে মসজিদ ধোয়া মোছার কাজ এবং পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতেন। সাথে সাথে তিনি সপ্তাহে 2-1 দিন রোজা পালন করে থাকেন নিজের থেকে, যে এর উসিলায় যদি আল্লাহ তাকে মুক্তি দেন। এখনো মাঝে মাঝে তিনি রোজা পালন করে থাকেন। এখন আল্লাহর কাছে শুধু বিচারই দিয়ে যাচ্ছেন। এই বিষয়ে ট্রিটমেন্ট করার জন্য অনেক হুজুরকে আনা হয়, এবং তারা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য অনেক টাকা পয়সা তাদের কাছ থেকে নিয়ে যায়। সব মিলে 7 থেকে 8 লক্ষ টাকা গেছে তাদের এই ট্রিটমেন্ট বাবদ খরচে। ফ্যামিলিটা অর্থনৈতিকভাবে অতটা সচ্ছল না, কিন্তু চিকিৎসা করতে হয়েছে। হুজুররাও তাদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছিল, এবং সর্বশেষ হুজুর এটা ক্ল্যারিফাই করেছে যে মৃত্যুর সাথে সাথেই এই জিনগুলো চলে যাবে, অর্থাৎ মুক্তি পাবে, অথবা তাদের পরিবারকে সপরিবারে ভিটা মাটি ত্যাগ করে যেতে হবে। কারণটা সম্পত্তির লিপ্সা তার প্রতিবেশীদের ছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখন তারা ওই বাড়িটিতেই টিকে আছে, এবং 25 বছর পরে জিনগুলো মুক্তি চায়, কিন্তু কোনো হুজুরই তাদের মুক্তি দিতে পারছে না বা মুক্তির পথও বলে দিতে পারছে না। ধন্যবাদ ভাইয়া আপনার স্টোরির জন্য, এবং আমি বুঝতে পারছিলাম যে আপনার সাহায্যের দরকার, কিন্তু আপনাদের এতটুকু বলতে চাই যে এই ঘটনা সিলেক্ট করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি ঘটনাটা বলবো আপনাদের সবাইকে, এবং এটাও যে আমরা আসলে এইভাবে আসলে সাহায্য করে থাকি না, আমরা সবসময় ঘটনার প্রতি ফোকাসড এবং ঘটনাটাই শেয়ার করি। এই ধরনের সেন্সিটিভ ইস্যুসগুলো আমরা আমাদের স্টোরি সেন্টারের কাছে পাঠিয়ে আসলে সবার সাথে আমরা এর ধরনের ডিলিংসে যাই না, এবং কখনোই যাইনি।
সো আমরা রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আপনার স্টোরির জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস, এবং আপনি যদি চান আপনার রেস্ট অফ দ্য স্টোরিজ আমাদের পাঠাতে পারেন। এই ধরনের কেস কিন্তু আমাদের সমাজে কিন্তু খুব বেশি দেখা যায় যে নিজ নিজ আত্মীয়রা কিন্তু এই জিনিসগুলো আমাদের সাথে করে থাকেন। যেমনটা এই তাবিজ করে ফেললাম, ওই তাবিজ করে ফেললাম, ওকে তাবিজ করে ফেললাম। কারণ সামনাসামনি বুক ফুলিয়ে ক্ষতি করার সাহস যাদের নাই, তারাই পেছনে আড়ালে নিজে একদম ধ্বংস করার জন্য, পরিবারকে ধ্বংস করার জন্য এসব জিনিস করে থাকে। আপনি দেখবেন আপনাদের সমাজে এমন সব ভদ্র ফেসের লোকজনরা আছে যাদের সামনে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে তারা এই জিনিসগুলো করে থাকেন। ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিব যে ব্ল্যাক ম্যাজিকের শিকার আমার নিজের ফ্যামিলিও হয়েছিল, এবং আমার ফ্যামিলিতে যেন আমরা পড়াশোনা করতে না পারি, এটা আমাদের ফ্যামিলিতেও করা হয়েছিল। আমি বলবো না কে করেছে, আমি জানি কে করেছে। যেমন এই ধরনের একটা টেস্ট আমাদেরকে করা হয়েছিল। যেমন আমরা একটা কবিরাজ নিয়ে এসেছিল। কবিরাজ বলতে হচ্ছে যিনি এইসব জিনিসের কাজ করেন। আমি অনেক ছোট ছিলাম তখন, আমার বয়স তখন 10-12 বছর ছিল। আমি দেখেছিলাম যে আমাদের বাসায় একজন মানুষ আসলো, আমাদের বাসায় তিনি কিছু রিচুয়ালস পালন করলেন, আয়নার মধ্যে কিছু একটা করলেন, তেল দিয়ে আয়নার মধ্যে, তো তেল পরা আয়নার মধ্যে ঘষে ঘষে তিনি বললেন যে উনি আগে কখনো আমাদের বাসায় আসেননি, কিন্তু ঠিকই আমাদের সবাইকে নিয়ে গেল বাড়ির পেছন থেকে তিনি প্রায় 1 মুঠ তাবিজ বের করে নিয়ে আসলেন। এই তাবিজগুলো যে 1 মুঠ ওই জায়গায় আছে সেটা আমরা কখনো জানতাম না, কিন্তু আমরা তো বাড়ির পিছন দিকে আছে, ওখানে যাওয়া হয় না। আর এই লোক তো কখনো আমাদের বাড়ির পেছনে আসেনি, সে তো কখনো জানবে না যে এই জায়গায় আমাদের তাবিজ আছে। তিনি আয়নার মধ্যে থেকে দেখে বের করলেন, এবং যারা এসব করে এরা কিন্তু মজা পেয়ে যায়। এটা কিন্তু অনেক মজার একটা কাজ, এবং আমি রিকোয়েস্ট করবো পার্সোনালি যে আপনারা যদি কারো ক্ষতি করতে চান এইভাবে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ক্ষতি করলে আপনাদের ক্ষতি এই জমানায় হবে না, আপনাদের ক্ষতি হবে হচ্ছে পরবর্তী জমানা বলতে পরবর্তী ঠিকানায়, আমাদের আখিরাতে আপনাদের জবাবদিহি করতে হবে। এই জিনিসের অনেকগুলোই অনেকে করে যে আপনাদের পরিবার ছাড়াও পছন্দের মানুষকে অনেকে তাবিজ করে বসে, তাবিজ করে তাদেরকে আটকে রাখতে চায়। এই হুজুরের কাছে যায়, হুজুরের কাছে যায়, আমার হাজবেন্ডকে বসে আনতে হবে, আমার হাজবেন্ড আমার কথা শোনে না। এইগুলোর কিন্তু খেসারত দিতে হবে আপনাদের সবাইকে। যাই হোক, আমি সেই সব জিনিসে যেতে চাই না। আমি এতটুকু বলতে চাই, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যেসব জিনিস করে নিজের আখিরাতকে ধ্বংস করেন না। আমরা কিন্তু এমনিতেও ধ্বংসর দিকে, কিন্তু এইসব জিনিস করে আর ধ্বংস না করি আমরা। যে জাহিদ ভাইরা যখন ঘটনা শেয়ার করেন, তারা জাহিদ ভাই আমাকে ডিরেক্টলি বলেছেন, ভাই আমি এইসব কেস ডিল করি না, যে আমার কাছে আসে বলবে যে আমার হাজবেন্ডের সমস্যা, ওই সমস্যা, এইসব জিনিস আমি ধারের কাছেই ঘেঁষতে দিই না। এরা পারে না তো, কারণ এই ধরনের মানুষ যারা এসব জিনিসগুলো ডিল করে, যেমন আমি জাহিদ ভাইকে বলবো, তিনি শুধুমাত্র এমন জিনিসের কাজ করে যে জিনিস আসলে সম্ভব না। তারপরও অনেকেই আমাদেরকে কন্টিনিউয়াসলি মেসেজ পাঠায় যে জাহিদ ভাইয়ের অ্যাড্রেস দিন, মহিবুল্লাহ হুজুরের অ্যাড্রেস দিন, অথবা অন্য অমুকের অ্যাড্রেস দিন, আব্দুর রব সাহেবের সাথে দেখা করতে চাই। আমি আপনাদের বলতে চাই, আপনারা দয়া করে এসব জিনিস আমাদের কাছে রিকোয়েস্ট না করলে আমরা খুশি হব, আমাদের সম্পর্কটা ভালো থাকবে, এবং আশা করছি আপনারা আমার কথার মিনিংটা বুঝতে পেরেছেন। শুনবো সামির আনসারী ভাইয়ের কাছ থেকে আগত ঘটনাটি। ঘটনাটি আমি আমার এক চাচির কাছ থেকে শুনেছিলাম। অনেকটা মজা করে চাচির কাছে শুনতে চেয়েছিলাম একটা ভূতের গল্প। বুঝতে পারিনি এটা শোনার পর থেকে আমার এরকম অবস্থা হবে। 2005 সালের কথা। আমার চাচি একটি গার্লস স্কুল আর কলেজে পড়তো, যেটি একটা সময় রাজমহল ছিল। স্কুল আর কলেজটির একটাই বড় বাউন্ডারি ছিল, কিন্তু পরবর্তীতে সরকারি সিদ্ধান্তে ওটাকে স্কুল কলেজ করার কারণে একটি বাউন্ডারি দিয়ে দুটো ভাগ করে দেয়া হয়। চাচি যখন ক্লাস 9-এ পড়ে, তখন সে হঠাৎ একদিন স্কুলের পেছনের দিকটায় যায় তার বান্ধবীর সাথে চটপটি খাবে। তাই ওইখানে স্কুলের দারোয়ান চাচা তার ফ্যামিলি নিয়ে একটি ঘরে থাকতো, সেই চটপটি বিক্রি করত। তো চটপটি খেতে খেতে পেছনে একটা রাস্তা আছে, ওখানে কেউ কখনো যায় না। স্কুল কর্তৃপক্ষের বিশেষ নিষেধ আছে, ওখানে যাওয়া যাবে না। ওখানে নাকি একটি ওয়াশরুম আছে, যেটি 7 দরজাওয়ালা। এটা সবসময় চাচিকে ভাবাতো। চাচি ভেবেছিল যাতে কেউ ওই দিকটা না যায়, তাই সবাইকে বারণ করা হয়েছে। চাচির বান্ধবী ছিল চাচির মতনই। চাচি ও তার বান্ধবী ঠিক করলো, আজ যেভাবেই হোক ওই ওয়াশরুমে তারা যাবে, গিয়ে দেখবে এটার ভেতরে 7টা দরজা কিভাবে থাকে। যেই বলা সেই কাজ। এটা ছিল অনেক পুরনো বিল্ডিং। বিল্ডিং এর রং ছিল হালকা কমলা।
পুরো স্কুলটা ভেঙে নতুন করে করা, নতুন করে রং করা, কিন্তু শুধু এটাই অর্ধেক রং নতুন, বাকি অর্ধেক পুরনো। মূল ভবনের পিছন দিকটায় হওয়ায় এটা সামনে দিয়ে চোখে পড়ে না, আর এর সামনে আশেপাশে জঙ্গলের মতন। সকাল 10:30 সময় মনে হয় এই দিকটায় সন্ধ্যা এমন অন্ধকার। চাচির হাতে চটপটির থালা, তার বান্ধবী দেখছে আশেপাশ দিয়ে কেউ দেখছে কিনা। সবাই যে যার কাজে ব্যস্ত তখন। এমনিতেও এই দিকটায় কেউ আসে না। চাচি দেখল প্রথমে একটি কাঠের দরজা। দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। ভিতরে খুব ময়লা, এত ময়লা যে কাশি শুরু হয়ে গেল। কিন্তু বেশি কাশি দিলে তো আশেপাশের মানুষ জেনে যাবে। তারা এখানে ফাঁকা রুমে আওয়াজ বেশি হয় এমনিতেও। যাই হোক, তো চাচি দেখলো আসলেও একটা দরজা খুলে, তারপর ভিতরে পাশাপাশি আবার 7টা দরজা। হঠাৎ শুনলো কেমন যেন একটা আওয়াজ আসছে। চাচির বান্ধবী বলল একটা বিড়াল ঢুকেছে তাদের সাথে, সেটাই হয়তো। এরপর চাচি বলল যখন এসেছি একটু দেখেই যাই, কি বলিস? চাচির বান্ধবীরও কোনো আপত্তি ছিল না। চাচি বলল চল প্রথম দরজাটাই খুলে দেখি। প্রথম দরজা খুলে দেখলো কিছুই নেই, ময়লার স্তূপ ছাড়া, শুধু কয়েকটা তেলাপোকা হাঁটছে। দ্বিতীয় দরজা খুলে যা দেখেছে, হয়তো ওটাই চাচির জীবনের সব থেকে বড় ধাক্কা ছিল। দেখলো একটা মহিলা, অনেক বয়স্ক, মাথায় সাদা চুল, মুখের নিচে দিয়ে 2 হাঁটুর মাঝখানে দিয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে বসে আছে। যে চাচি দরজা খুলল অমনি তাদের দিকে তাকিয়ে বলছে, এসেছিস? এই তোদের আসার সময় হলো। আমি তো সেই 6 বছর ধরে অপেক্ষা করছি, কেউ দরজা খোলে না। এবার আয় একটু আমার কাছে। এটা বলেই সে হো হো করে হেসে দিল। চাচির বান্ধবী সেন্সলেস হয়ে গিয়েছে। চাচি না পারছে চলে যেতে, না পারছে তার বান্ধবীকে একা রেখে যেতে। ওই বুড়ি ওখান থেকে উঠে তার কাছে হেঁটে আসছে, অনেক কাছাকাছি। তার কানের কাছে মুখ নিয়ে বলল, ওরা আমাকে এভাবে উলঙ্গ করে রেখে গিয়েছিল, আজ তোকে করবে। আর তুই যদি চাস আমি তোকে অনেক কিছু দিতে পারবো। তোর মতন সাহসী মেয়ে আমার দরকার। চাচির চোখ বন্ধ ছিল। চাচি চোখ খুলে দেখলো কেউ নেই। চাচি আর কোনো কিছু না ভেবে তার বান্ধবীকে উঠিয়ে তাকে কাঁধে করে বাইরে নিয়ে গেল। দারোয়ান চাচার ঘরে গিয়ে বলল, চাচা একটু দেখেন, ওর নাকে মুখে একটু পানি দেন। চাচা জানতে চাইল, তোমার মুখে এত ঘাম কেন, কি হয়েছে, কোথায় গিয়েছিলে? চাচি আর কিছু লুকালো না, সব বলে দিল। দারোয়ান চাচা শুধু একটা কথাই নাকি বলেছে সেদিন, তুমি এটা কি করলে মা? তুমি জানো না ওই ঘরটা অনেক কষ্টে হুজুর বন্ধ করে দিয়ে রেখেছে, কাউকে কোনোদিন খুলতে মানা করেছে, যার কারণে ওটার কোনো কাজও করাতে পারেনি, অর্ধেক কাজ করে বন্ধ করে দিয়েছি। আমরা এখানেই 10 বছর থাকি, গত 7 বছর এটা আটকানো। তার আগের প্রতিটা রাত ছিল আমাদের জন্য এক একটা ভয়ঙ্কর রাত। সেটা বুঝি আবার আজ থেকে শুরু হয়ে গেল। তোমার এক ভুলের কারণে আমাদের কাকে যে এর মাসুল গুনতে হবে জানা নেই। চাচি আর কিছুই বলার বা শোনার মতন অবস্থানে ছিল না। এরপর 7 দিন চাচির প্রচন্ড জ্বর ছিল। 7 দিন পরে স্কুলে গিয়ে শুনতে পেল 3 দিন আগে দারোয়ান চাচার লাশ স্কুলের গেটে রাতে পাওয়া গিয়েছে। সবাই ধারণা করেছে সে হার্ট অ্যাটাক করেছে, কিন্তু তার মুখে নাকি অনেক রক্ত ছিল। যাই হোক, চাচি সেই দারোয়ান চাচার স্ত্রীর কাছে জানতে চাইল, আপনাদের সাথে আসলে কি হতো 6-7 বছর আগে যে চাচা বলেছিল? চাচি বলল, তারা যখন প্রথম এখানে এসেছে তখন এসব কিছুই জানতো না। এটা ছিল একটি রাজমহল। এই রাজমহলের এই পিছনে ছিল রাজকন্যার থাকার জায়গা। রাজকন্যা খুবই শৌখিন ছিল, তার ওয়াশরুম ছিল এই জায়গায়। এসব কিছু আগে জানতো না তারা। সমস্যা এখানেই শেষ না, বরং শুরুটাও এখান থেকেই। স্কুলের দেখাশোনার চাকরি সূত্রে তাদের ঘরটি ঠিক এই জায়গায়। রাতে টিনের চালে জোরে জোরে শব্দ হওয়া শুরু করলো। দারোয়ান চাচার একটি ছেলে ছিল, অনেক রাত পর্যন্ত পড়তো। সে ভাবলো বুঝি তাদের টিনের চালে খাটাস বসেছে। একদিন রাতে আর সহ্য করতে না পেরে সে বের হলো দেখতে। বের হয়ে দেখলো একজন বুড়ি মহিলা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় টিনের চালে বসে আছে। যেই ওই ছেলেটাকে দেখলো, লাফ দিয়ে ওর ঘাড়ে এসে বসলো। ও কোনো কিছু না বুঝে অজ্ঞান হয়ে গেল। এরপর থেকে শুরু হলো ছেলেটার অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো। ছেলেটা কোনো কথা বলতে পারে না, ঘুমোতে পারে না, খেতে পারে না, সারাক্ষণ ভয়ে কাঁপে। আবার রাত হলে সেই শব্দ, কখনো দরজা নাড়ার শব্দ, দরজা খুলে দেখে কেউ নেই। এভাবে প্রায় মাসখানেক কেটে গেল। চাচার ছেলে অস্বাভাবিক হয়ে গেল, আগের মতন স্বাভাবিক আর হলো না। একদিন এক হুজুর আসলো সেখানে। সে অনেকক্ষণ সবকিছু দেখার পরে জানালো, এখানে এমন এক বদ জিন রয়েছে যেখানে একজন মানুষকে ক্ষতি করে মেরে ফেলেছে। মহিলা মরে যাওয়ার পর
ওই মহিলার রূপ ধরে এখানে রয়ে গেছে জিনটি। সেই জিন এখানের সবাইকে ক্ষতি করছে। আর এই জিন এতটাই ভয়ানক, যে কোনো সময় যে কোনো মানুষকে গলায় রক্ত উঠিয়ে মেরে ফেলতে পারবে। আর যদি কোনো মানুষ পায় পছন্দের, তাহলে তার ভেতরেও চলে যাবে। আর সেই থেকেই হুজুর ওই রুমে দোয়া দরুদ পড়ে বন্ধ করে দিয়ে বলেছিল, জীবনে কেউ কোনোদিন যেন এই রুমের দরজা না খোলে। দরজা খুলে ফেললে সেই জিন বের হয়ে মানুষের ক্ষতি করবে, আর তখন সেই জিন আরো ভয়ানক রূপ নেবে। সেই থেকেই দরজা বন্ধ ছিল। এরপর সেই দরজা খোলার পর সেই জিন মুক্তি পেয়ে তোমাদের দারোয়ান চাচাকে মুখে রক্ত উঠিয়ে মেরে ফেলে। আর ধীরে ধীরে আমাদের পালা। আমার চাচি বলল, আমার চাচির নাম হচ্ছে মহুয়া। মহুয়া চাচি বলল, তেমন আর হবে না চাচি, আমি এক হুজুরকে সাথে নিয়ে আবার এই ঘর বন্ধ করে দেব। এবার শুরু হলো আসল খেলা। মহুয়া চাচির বাড়িটা ছিল একটু ভেতরে, জঙ্গলের মতন অনেক গাছপালা তাদের বাড়িতে। সেদিন রাতে হঠাৎ শুনতে পায় তাদের গেট ধরে কেউ ধাক্কা দিচ্ছে। তার বাবা এত রাতে কে এলো এটা ভেবে দুজনেই গেল দেখতে। গিয়ে দেখলো কেউ নেই। হঠাৎ তাদের সবার কেমন একটা অস্বস্তি লাগা শুরু করলো। আর ঠিক এই সময় বাসার কারেন্ট চলে গেল। তখন নাকি প্রতিদিন 1 ঘন্টা করে কারেন্ট থাকতো না। মহুয়া চাচি মোমবাতি জ্বালাচ্ছিল। জ্বালিয়ে মোমবাতির আলো দেখলো সেই বুড়ি দাঁত বের করে হাসছে। চাচি চিৎকার দিয়ে উঠল। সবাই তার পাশে আসলো, কিন্তু দেখলো কেউ নেই। একটু পরে চাচি সোফায় বসেছিল। সোফার নিচে এক পা আর উপরে এক পা। হঠাৎ দেখলো সোফার নিচ থেকে বুড়ির মাথা বের করে তার পায়ের উপর কামড়ে দিয়ে দিল। চাচি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। চাচির অবস্থা খুব খারাপ হয়ে গেল। চাচি বিছানায় শুয়ে থাকলেও দেখে পায়ের পাশে বুড়ি বসে আছে, কিন্তু কেউ দেখে না। কিন্তু সবাই একটা বাজে পোড়া পোড়া গন্ধ পায়। চাচির চোখের নিচে কালি পড়ে গেল। চাচি খেতে পারে না, ঘুমোতে পারে না। সারাদিন বুড়ি নাকি চাচির শরীর চেটে দেয়। বলতেই আমার সারা শরীর লোম খাড়া হয়ে যাচ্ছে। চাচির সারা শরীরে ঘা হয়ে গেল। অনেক ডাক্তার, অনেক হুজুর আনলো, কেউ কিছু করতে পারলো না। শেষমেশ একজন হুজুর যে ওই ঘরে ঢুকেই ওই বুড়িকে দেখতে পেল, বুড়ির দিকে তাকিয়ে বলল, তুই এখনো বেঁচে আছিস? বুড়ি তার দিকে তাকিয়ে একটা ভেঙচি দেয় আর লাফ দিয়ে চাচির ঘাড়ে গিয়ে বসে। চাচির ঘাড়ে মুখ চাটতে থাকে। হুজুর একটা কথাই শুধু বলছে, চাচির নাকি রক্ত ওই জিন খেয়ে ফেলছে। এরপর ওই জিনের কারণে চাচি খুব অল্প দিনের মাঝে মারা যাবে। হুজুর হঠাৎ কিছু পানি পড়ে দিল আর আল্লাহর কালাম লিখে একটা তাবিজ দিল, যেটা দেওয়ার সাথে সাথে ওই রুম থেকে জিনটা সরে যেতে বাধ্য হলো। আর কিছুতেই জিনটি ওই রুমে ঢুকতে পারলো না। এরপর চাচির অবস্থা আগের থেকে ভালো হওয়া শুরু করলো, কিন্তু ওই রুমের বাইরে যাওয়া তার জন্য নিষেধ হলো প্রায় মাসখানেক এর জন্য। ওই রুমেই বন্দি থাকতে হলো। কিন্তু রুমের দরজা জানালা নাকি ঝড় হলে যেমন জোরে জোরে বাড়ি খেত সেভাবে শব্দ হতো। এরপর থেকে শুরু হলো চাচির বাড়ির বাকি সদস্যদের সাথে নানা রকমের ঘটনা। একদিন চাচির মা রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ শুনলো তার রান্নাঘরের শিঙের শব্দ। সেখানে গিয়ে দেখলো শিং দিয়ে ধোঁয়া বের হচ্ছে। একটু ভয় পেয়ে দূরে সরে গিয়ে হঠাৎ একজন মানুষের সাথে ধাক্কা খেলো। পেছনে ফিরে দেখলো উলঙ্গ বুড়ি। এরপর এক রাতে তার বাবা, ভাই সবাই বুড়ি কোনো না কোনো ভাবে দেখা দিল। হুজুর বলেছিল এই 1 মাস যেন চাচি কিছুতেই গরুর মাংস না খায়। ঠিক যেদিন 1 মাস পূরণ হবে সেদিন হঠাৎ চাচি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে পাতিল নিয়ে কোনো কারণ ছাড়াই গরুর মাংস ছিল সেটা গিয়ে খেয়ে নিল। খেয়ে অজ্ঞান হয়ে গেল। কেউ জানে না চাচি সেদিন এমন কেন করেছিল, কিন্তু সেই কাজের কারণে আবারও সেই বুড়ি চাচির ঘাড়ে উঠে বসলো। চাচির অবস্থা আবার বেশ খারাপ হয়ে গেল। চাচিকে নাকি ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। চাচির পাশে বসে সেই বুড়ি নাকি সারাদিন বিড়বিড় করত। চাচি সেই ঘুম অবস্থায় সব কথা শুনতে পেত। বুড়ি নাকি 42 সালে সেই মহলে প্রথম ঢুকেছিল রাজকন্যার সাজগোজের দায়িত্ব নিয়ে। আর সে জিন ছোট থেকে তার ছিল। সেই মহলের যে জমিদার ছিল সে ছিল বড়ই অত্যাচারী। সে তার নিজের কন্যার জন্য যেসব দাসী নিয়ে আসতো তাদের কেউ ছেড়ে দিত না, তাদের উপর অনেক অত্যাচার করত। একদিন সব দাসীরা মিলে সিদ্ধান্ত নিল এই অত্যাচারী জমিদারকে শেষ করে দেবে। সে কথা সেই জমিদার টের পেয়ে যায়। আর সে এতটাই খারাপ মানুষ ছিল যে তার নিজের কন্যা সহ তার মহল জ্বালিয়ে দেয়। সব মানুষগুলো মারা গেলেও এই জিন থেকে যায় সেখানে। আর এই জিন এখন চাচির সাথেই থাকতে চায়। চাচিকে নাকি সে বিয়ে করবে। এরপর চাচি আর তার বিয়ে হবে। এসব চাচির নিজের মুখে না শুনলে আমি জীবনে কোনোদিন বিশ্বাস করতাম না। চাচি এসব বলছিল আর কান্না করছিল। আমি বুঝতে পারিনি চাচির জীবনে এটা এমন ভাবে দাগ ফেলে দিয়েছে যে চাচির প্রতিটা ঘটনা সব মনে আছে, তাও খুব নিখুঁত ভাবে। এরপর চাচির বাবার একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে চাচির বাবা আর হাঁটতে পারেন না। সম্পূর্ণ বিছানায়
ওদিকে চাচির এই সমস্যা থেকে বের হওয়ার জন্য হুজুর সহ তাদের একটা নদীর পাড়ে যেতে হবে। নদীর মাঝখানে গিয়ে তাদের এই জিনকে মেরে ফেলতে হবে। এরপর চাচির ভাইকে নিয়ে সেখানে যেতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ চাচির বাবা একদম বিছানায়। কিন্তু এই যাওয়াতে ছিল প্রচন্ড বাধা। তখন তাদের বাড়ি থেকে নদীতে যেতে প্রায় 2 ঘন্টা বাসে করে যেতে হয়, যেটা ছিল খুবই কষ্টকর। এর মধ্যে চাচির ভাইয়ের সাথে আরেকটা ঘটনা ঘটে যায়, যেটা ছিল আরেকটা রহস্য। যখন চাচি গল্পটা শোনাচ্ছিল, ঠিক তার পাশে তার খালাতো ভাই বসা, যিনি তাদের সাথে পরের দিন নদীতে যাবেন। তিনি বললেন সেও এই ঘটনাটি হতে চায় তার নিজের মুখের মতনই তুলে ধরছি। চাচির ভাই বলতে শুরু করলেন, পড়াশোনার চাপ হঠাৎ খুব বেড়ে যাওয়ায় নিজেদের সময় দিতে পারছিলাম না। হঠাৎ 2 বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আজ বিকেলে একটু ঘুরতে যাব। যে বলা সেই কাজ। দুপুর বেরিয়ে গেলাম। জায়গাটার নাম আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, গাজীপুর ইকো পার্ক। অনেকেই হয়তো ওখানে গিয়েছেন এবং ওখানের কথা শুনেছেন, কিন্তু আসলে জায়গাটার জন্য না জায়গাটার সাথে এই ঘটনার সাথে কোনো মিল নেই। হয়তো কাকতালীয়ভাবে ওখানে বসেই আমার সাথে এই ঘটনাটি ঘটলো। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। আমি আর আমার বন্ধু মহিবুল ওখানে পৌঁছাতে 3:30 বেজে গেল। তো আমরা অনেক ধরনের জিনিসই ওখানে গিয়ে দেখলাম। ওখানে একটা জায়গা আছে যেটা একটু ঘাসের মতন, একটু জঙ্গল টাইপের পেছনটা। হঠাৎ দেখলাম ঘাসের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। ভাবলাম হয়তো ইঁদুর বা ছোট কাঠবিড়ালি, যেহেতু এটা ইকো পার্ক। কাছে গিয়ে দেখলাম এটা একটা কবুতর, কিন্তু কোনো স্বাভাবিক কবুতর নয়, একটি আঘাতপ্রাপ্ত কবুতর। আর এই আঘাতও কোনো স্বাভাবিক আঘাত নয়। কবুতরটির গলা দিয়ে রক্ত পড়ছে আর গলায় একটা তাবিজ বাঁধা আছে। আমি যেহেতু দর্শনে পড়ে এসব নিয়ে কখনোই এর আগে জ্ঞান ছিল না, আমি ভাবলাম কোনো মানুষ হয়তো কবুতরটার সাথে মজা করতে গিয়ে গলায় এটা বেঁধে দিয়েছে। কিন্তু যখন দেখলাম কবুতরটি খুব কষ্ট পাচ্ছে, তখন আমি নিজ হাতে ওটা খুলে ফেললাম। খোলার পরে দেখলাম হিন্দুদের অনেক ধরনের লেখা ওখানে লেখা। আমার বন্ধু মুহিবুল আবার এসব বোঝে। ও আমাকে বলল, এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে, আমরা এটা পুড়িয়ে ফেলি, এটা আমাদের জন্য ভালো হবে। আমাদের একটু দূরেই ছিল এক ফুচকাওয়ালা মামাকে জিজ্ঞেস করি, মামা তোমার কাছে কি পুড়িয়ে ফেলার কিছু আছে? মামা বলল, হ্যাঁ আমার কাছে লাইটার আছে। তো আমরা একটু দূরে গিয়ে লাইটার দিয়ে এটা পুড়িয়ে ফেলি। তো এখন আমরা ভাবলাম এই কবুতরটি দিয়ে কি করব। ফুচকাওয়ালা মামা বলল, মামা আমি তো কবুতর পালি, আপনারা কবুতরটি আমাকে দিয়ে দিন। আমরাও দেখলাম কবুতরটির অবস্থা খুব খারাপ, একটু পরে হয়তো মরে যাবে, তাই আমরা এটা ফুচকাওয়ালা মামাকে দিয়ে দিলাম। তো বাসায় ফেরার পথে আমি দেখলাম আমার হাতটা খুব ব্যথা করছে এবং মাথা প্রচন্ড ব্যথা করছে, মানুষের জ্বর আসলে যেমন হয়। আমরা 4-5 বন্ধু মিলে একটি বাসা মেসের মতন করে থাকি। সেখানে একটা রুমে 2 জন করে থাকে। তো সেদিন আমার রুমমেট বাড়ি চলে গিয়েছিল। বাসায় গিয়েই আমি শুয়ে পড়ি কিছু না খেয়েই। বাসায় যাওয়ার পর দেখলাম আমার ডান হাতটা একদম অনেক ফুলে গিয়েছে। পানি আসলে যেমন হয় বা কোনো পোকা কামড় দিলে যেমন অনেক ফুলে ওঠে, সেরকম। আমার বন্ধুদের দেখালাম, ওরা বলল একটা নাপা খেয়ে ঘুমিয়ে যা। আমি নাপা খেয়ে শুতে চলে গেলাম। আমার রুমটা ছিল কর্নারে, 2টা বেড, 2টা টেবিল, এছাড়া একটা থাই গ্লাসের জানালা। তো আমি শুয়েছিলাম হয়তো 8টা বাজে তখন। মাঝে মাঝে সকালে এসে কুটকুট করে শব্দ করে জানালার সাথে সেটার একটা শব্দ হয়। আমি হঠাৎ সেই রাতে শুনতে পেলাম সেই কুটকুট শব্দ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি চেক করলাম এই রাতে কোনো পাখি শব্দ করে, কিছুই দেখতে পেলাম না। পরে শরীরটা সঙ্গ দিচ্ছিল না, ডাইনিং এ গিয়ে শুয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একজন অনেক বড় চুল এবং সেই চুলে অনেক জট এবং তার পরনে একটি লাল ধুতির মতন জিনিস, অনেকটা তান্ত্রিকের মতো দেখতে। সে কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে বলছে, আজকে তুই এই কাজটা একদম ঠিক করলি না, কি শাস্তি তোকে পেতেই হবে। আমার শরীরে ঘাম দিয়ে ঘুম ভেঙে গেল, প্রচন্ড ভয় পেয়ে গেলাম। উঠে পানি খেলাম, তৃষ্ণা কিছুতে মিটছে না। জীবনে প্রথম এরকম ভয় পেলাম। এরপর ডাইনিং এর লাইট জ্বালানো অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সেদিন রাতে বারবারই ভয়ে ঘুম ভেঙে যাচ্ছিল। শরীর এতটা খারাপ, তবুও ঘুম ভেঙে যাচ্ছিল। ব্যথাটা অনেক বেড়ে গেল। সকালের দিকে বাবার ফোনে ঘুম ভেঙে গেল। বাবা জানালো আমার ফুফু মারা গিয়েছে, এখনই ব্যাগ গুছিয়ে বাড়ি যেতে হবে। আমিও কোনো কিছু চিন্তা না করে বাড়ির দিকে রওনা হলাম। আমার বাড়ি খুলনা। আমি সায়দাবাদ থেকে বাসে উঠলাম সকাল 10টা নাগাদ। আমি বাসে ওঠার পরও খুব অসুস্থ বোধ করছিলাম। আমার পাশের সিটটা ফাঁকা ছিল। বাসে বসে ঘুমিয়ে গেলাম। বাসটা ভাঙা এসে একটু থামলো, তখন ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে যেটা দেখলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। পাশে ঠিক সেই লোকটা যাকে আমি গতকাল রাতে তান্ত্রিক রূপে স্বপ্ন দেখেছি, কিন্তু এর পরনে ছিল প্যান্ট শার্ট। আমার দিকে কঠিন চোখে তাকিয়ে আছে। আমি ভয় পেয়েও মাথা ঠান্ডা রেখে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে এখানে উঠলেন, কোথায় যাচ্ছেন?
আমার কোনো প্রশ্নের উত্তর সে দিল না। আমার দিকে সে কঠিন চোখে তাকিয়ে আছে, যেন আমি ভস্ম হয়ে যাব। সে আমাকে কোনো কথা না জিজ্ঞেস করলে শুধু জিজ্ঞেস করলো, বাবু তোমার হাতে কি হয়েছে? আমি বললাম কিছুই হয়নি, হঠাৎ করে ব্যথা এবং ফুলে ওঠা। আমার দিকে তাকিয়ে হেসে দিল। এরপর আমি অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করলাম, তার দিকে তাকানোর আর কোনো সাহস হলো না। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ উঠলাম বাসের 20 মিনিটের ব্রেকে। সেখানে আমি এবং সেই লোকটি একসাথে নামলাম। নামার পর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ফ্রেশ হলাম, একটু খাবার খেলাম। তাকে আর কোথাও নজর পড়ল না। ভাবলাম হয়তো এত মানুষের ভিড়ে কোথায় যেন আছে। ব্রেক শেষ হলে বাসে উঠলাম। ওঠার পর বাস যখন প্রায় ছেড়ে দিচ্ছে, কন্ডাক্টরকে বললাম, ভাই আমার পাশের লোকটি আসেনি, একটু দেখেন কোন দিকে গেল। উনি গুনে বললেন, এখানে তো 28 জনের এন্ট্রি, 28 জনই আছে, আপনার পাশে তো কেউ ছিল না ভাই। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কিছু না বলে চুপ করে ফুফুর বাড়ি আসলাম। ওখানে গিয়ে কাউকে কিছু বললাম না, কারণ সবার মন খারাপ। জানাজা হলো, দাফন হলো। এদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল। সন্ধ্যায় খেয়ে প্রায় রাত 8:30 সকালে ঘুমিয়ে যায় গ্রামে। আমাদের বাড়িতে 4টি ঘর। একটাতে আমার বাবা মা থাকেন, একটাতে চাচা চাচি থাকেন, আর একটাতে আমার চাচাতো ভাই রানা থাকে। সে বাবার ক্ষেত আর চাচার ঘেরের দেখাশোনা করে। আর একটাতে আমি থাকি, আমার ঘরটা তালা দেয়া থাকে। আমি যখন যাই সেখানে গিয়ে থাকি। আমাদের পুকুরটি আমার ঘরের পেছনে, জানালা দিয়ে দেখা যায়। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। একে তো শরীর ভালো না, তারপর আবার জার্নি, সব মিলিয়ে ঘুম আসতে সময় লাগেনি। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যায়। আপনারা যারা টিনের ঘরে থাকেন, যদি সেখানে কেউ ইট মারে বা গাছ থেকে কোনো ফল পড়ে, যেমন জোরে জোরে আওয়াজ হয়, ঠিক সেরকম। ঘুম ভাঙার পর উঠলাম, ভাবলাম বাবাকে ফোন দেই। এত রাতে কিসের শব্দ? অমনি দেখলাম ফোনে চার্জ নেই, ফোন বন্ধ। চার্জার খুঁজতে গিয়ে দেখি ঢাকা ফেলে এসেছি। তারপর শব্দটাও আর হচ্ছে না। এরপর ভাবলাম যা হওয়ার হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। সবাই ঘুমাচ্ছে, সকালে উঠে দেখা যাবে কি হয়েছিল। আবার ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল কয়েকজন মানুষের কথার শব্দে। বুঝতে পারলাম আওয়াজটা পুকুর পাড় থেকে আসছে। জানালা হালকা খুলে দেখলাম 5 জন জেলে জাল নিয়ে দাঁড়িয়ে আছে, এখনই জাল ফেলবে। আমাদের ঘেরের মাছ ফজরের পর পর বাজারে নিয়ে বিক্রি করা হয়। তাই ভাবলাম মনে হয় আরেকটু পরে আজান হবে। এরা মাছ ধরতে এসেছে। আমি ডাকলাম, ভাই একজন একটু এদিকে আসুন। একজন আসলো, বাকি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার একটু অস্বস্তি লাগছে, তবুও ভাবলাম এরা তো জেলে, একটু কথা বলে নেই। ভাই আমার চাচা কোথায়? এখানে আপনাদের একা মাছ ধরতে কে বলল? ওনারা বলল চাচা এখানেই ছিল, এখন একটু সরিষা ক্ষেতের দিকে গিয়েছে, এখনই চলে আসবে। দরকার হলে আমি যেন একটু গিয়ে দাঁড়াই। আমি ভাবলাম অনেকদিন তো কাজ করা হয় না, বাবা চাচাকে একটু সাহায্য করি। ওনারা বলল তাড়াতাড়ি আসুন। আমি একটা হাফ প্যান্ট পরে বের হলাম। 10 মিনিট পরে এখনো চাচা আসেনি, বাবাও না। আমি বললাম এখনো তারা কেন আসছে না? রানা ভাইবা কোথায়? ওনারা বলল আপনি একটু গিয়ে দেখুন শ্মশান ঘাটের ওখানে কোনো সমস্যা হলো কিনা। আমি জিজ্ঞেস করলাম উনি কি ওখানে একা গিয়েছে? তারা বলল সেটা ঠিক জানি না, আপনি চলুন, আমরা আপনার সাথে যাচ্ছি, দেখি কি কিছু হলো নাকি। আগেই বলে রাখি, আমাদের সরিষা খেতে যেতে একটি খালের মতন আছে। সেই খালের ওই পারেই শ্মশান ঘাট, যেখানে হিন্দুদের পোড়ানো হয়। তো আমার সাথে একজন যেজন কথা বলছিল, সে একটি হারিকেন হাতে এগোচ্ছে। অনেক দূর যাচ্ছি, কোনো আলো নেই, শুধু একটু হারিকেনের আলো। একটু দূরে যেতে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার বাড়ি কোথায়? হঠাৎ শুনতে পেলাম বলো টঙ্গী। আমার গা শিউরে উঠল। কণ্ঠটা কেমন যেন অন্যরকম। আর টঙ্গী এখানে মানুষের বাড়ি কেন হবে? ওই লোক আমার থেকে একটু পেছনে ছিল। পেছন ফিরে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমার শরীরের সকল লোম খাড়া হয়ে গেল। সামনে খাল, খালের ওই পারে দেখলাম সেই তান্ত্রিক লোকটা। আমি স্বপ্নে তাকে যে কাপড়ে দেখেছিলাম, ঠিক সেই কাপড়ে। উনি এক পলকের মাথায় খালের ওপার থেকে এপারে চলে এলো। আমাকে বলল, তুই যে কাজটি করলি সেটা ঠিক করলি না, এবার তো সেই শাস্তি পেতেই হবে। সেই শাস্তি তোকে আমি এখন দেব। এরপর আমাকে ধাক্কা দিয়ে সরিষা ক্ষেতের মধ্যে ফেলে দিল। আমার পা টান দিয়ে নিচে শুয়ে ফেললো। এরপর উনি আমার বুকের উপর বসে পড়ল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমার বুকে কোনো ওজন ছিল না। উনি আমার গলা চেপে ধরলো। আমার মনে হচ্ছিল আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এরপর আমার শরীরটাকে উল্টো করে ফেললো। মনে হলো যে আমি কোনো মানুষ না, একটা পুতুল। আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল আর বলছিল, আমার জাদুর উপর শক্তি প্রয়োগ, আজ তুই বুঝবি আমার উপরে বাধা সৃষ্টি করার ফল কি হয়। এরপর খালের উপর দিক দিয়ে একটা খুঁটি বাঁধা ছিল, যেটাতে গরু বাঁধা হয়, যার কারণে ওটা খুব শক্ত। ওটা আমি ধরে ফেলি, কিন্তু বিশ্বাস করুন
আমার শরীরে কোনো শক্তি ছিল না, মানসিক শক্তি দিয়েই সব করছিলাম। আমাকে খুব জোরে টানছিল পায়ের দিক দিয়ে। হঠাৎ দেখলাম রানা ভাই আমার দিকে দৌড়ে আসছে। আমার আর কিছু মনে নেই, শুধু শেষবারের মতন তান্ত্রিক লোকটাকে দেখলাম যেন হাওয়াতে মিশিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো, দেখতে পেলাম আমি আমার খাটে শুয়ে আছি। রানা ভাই আমার পাশে, তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল রাতে। আমার জ্ঞান যাওয়ার পর সে বলল সে ক্ষেত পাহারা দিচ্ছিল, তখন কিছু শব্দে সে দেখার জন্য আসে। আসার পর দেখলো আমাকে কিছু একটা টেনে খালের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার পায়ের দিকে কেউ নেই। বুঝতে পেরেছিল যে কিছু একটা খারাপ শক্তি এসব করছে। সে সময় মতো না পৌঁছলে হয়তো আমি আর বেঁচে ফিরতে পারতাম না। এরপর বাবাকে পুরো ঘটনা খুলে বললাম। বাবা ইমাম সাহেবের সাথে ব্যাপারটা বলল। তিনি আমাকে একটি তাবিজ আর পানি পড়া খেতে বলল, আর সবসময় দোয়া, জিকির আর 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার জন্য বলল। আমি যখন জানতে চাইলাম জেলেদের ব্যাপার, তখন ইমাম সাহেব সব খুলে বলল। আসলে সেই কবুতরের গায়ে যে তাবিজ ছিল সেটা ওই তান্ত্রিক কারো ক্ষতির জন্য করেছিল। ওই কবুতরের সাথে যাকে ওই জাদু করা হয়েছে সেই লোক মারা যেত, আর ওই জেলেগুলো ছিল মানুষরূপী জিন, যারা ওই তান্ত্রিকের কথা মতো আমাকে বাড়ি থেকে বের করে সেই জায়গায় নিয়ে যায়। আর ওটাও তান্ত্রিকের রূপ নিয়ে একটি জিন ছিল, যার কারণে আমি ছাড়া কেউ তাকে দেখেনি। আর তার শরীরে কোনো ওজন ছিল না, সে হাওয়াতে মিলিয়ে যেতে পেরেছে। যাই হোক, চাচির ভাইয়ের এই ঘটনাটি পড়ে শোনাতে চেয়েছিলাম, কিন্তু এই দুটির একটি যোগসূত্র রয়েছে যার কারণে এটা বলতে হচ্ছে। পরের দিন তারা রওনা দিল, বাধা আর বাধা। হঠাৎ তারা মাঝপথে দেখলো একজন তান্ত্রিক চাচির ভাইটি নাকি হঠাৎ খুব ভয় পেয়ে গেল। কারো বুঝতে অসুবিধা হলো না এটা সেই তান্ত্রিক। এরপর তার নৌকায় উঠে নদীর ঠিক মাঝখানে গেল। হুজুরের দোয়া দরুদ পড়া যতটাই বাড়ছে, নৌকার দুলনি ঠিক ততখানি বাড়ছে। চাচি অসুস্থ হয়ে পড়ল। নৌকায় বসে হঠাৎ করে কোথা থেকে যেন সেই বুড়ি আর তান্ত্রিক দুজনে চলে আসলো। হুজুরকে অনেক চেষ্টা করেও তারা থামাতে পারলো না। অনেক দোয়া দরুদ, আল্লাহর কালাম পড়ার পর হুজুর তাদের দুইজনকে থামাতে সক্ষম হলো, কারণ হুজুর ছিল খুবই একজন পরহেজগার মানুষ। এটা যেন তেন হুজুর পারত না। এরপর হুজুর বলল, এরা দুজন মানুষ ক্ষতি করা মানুষ, এদের দুইজনকে আপাতত পানির নিচে নামাতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে। কিন্তু আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি সাথে সাথে আমল করতে হবে, তাহলে এরা কোনো কিছু আর কারো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। এই ঘটনা বলার পর থেকে আমি কিছুতেই শান্ত হতে পারিনি। চাচি এখন সম্পূর্ণ সুস্থ, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু এই ঘটনাটি আমার জন্য একদম নতুন। আমি কখনো বিশ্বাস করতাম না এসব। নতুন দুটি ঘটনা আমার জীবনটা একদম ওলটপালট করে দিল, আমাকে নতুন করে ভাবালো সবকিছু। আজ এই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় অনেক বছর আগের একটি ঘটনা। সময়কাল তখন প্রায় 1999 সালের দিকে। রাত তখন প্রায় 11:30। শহরের হাসপাতালে জরুরি বিভাগের সামনে দাঁড়িয়েছিল একটি পুরনো সাদা অ্যাম্বুলেন্স। গাড়িটির নাম্বারের শেষ 3টি সংখ্যা ছিল 717। বাইরে টিপ টিপ করে তখন বৃষ্টি পড়ছিল। হাসপাতালের চারপাশে মানুষজন থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেন জায়গাটা অদ্ভুতভাবে নীরব হয়ে গেছিল। মানে অন্যরকম এক নীরবতা যেন ওই হাসপাতালটির মধ্যে কাজ করছিল। ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের নাম ছিল রায়হান কবির। তার বয়স প্রায় 30-এর কাছাকাছি। প্রায় 8 বছর ধরে সে অ্যাম্বুলেন্স চালাচ্ছে। রাতের রাস্তায় রোগী নিয়ে ছুটেছে অনেক, তার যেন কোনো ভয়ই নেই। কত যে লাশ সে ওই গাড়িতে বহন করেছে তার যেন কোনো হিসাবই নেই। কত দুর্ঘটনা সে দেখেছে তারও কোনো হিসাব নেই। ঝড় হোক, বৃষ্টি হোক, কুয়াশা হোক, কোনো কিছুই যেন তাকে বিচলিত করতে পারত না। কিন্তু সেই রাতের ঘটনাটি তার জীবনের সাহসটা যেন নিমিষেই ধ্বংস করে দেয়। রাত সেদিন প্রায় 11:47। হাসপাতালে একজন ওয়ার্ড বয় দৌড়ে এসে বলল, রায়হান ভাই, একটা জরুরি কল এসেছে। রায়হান একটু জানালা নামিয়ে বলল, কোথায় যেতে হবে? ওয়ার্ড বয় একটি কাগজ তার হাতে দিলেন। দিয়ে কবির যখন ঠিকানাটা দেখে তখন একটু যেন ঘাবড়ে গেল। সে জায়গাটা চিনল, চরবিলের পুরনো বাঁশবাগানের ঠিকানা। শহর থেকে প্রায় 40 কিংবা 45 কিলোমিটার দূরে সেই গ্রামটা অবস্থিত। সেই এলাকায় একটি পুরনো পরিত্যক্ত হাসপাতাল ছিল, যেটা বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। রায়হান বলল,
এত রাতে ওখানে রোগী? ওয়ার্ড বয় কাজ ঝাঁকিয়ে বলল, ফোনে নাকি একজন মহিলা বলেছে লোকটা খুবই অসুস্থ, দ্রুত অ্যাম্বুলেন্স লাগবে। রায়হান আর কিছু বলল না, সে দ্রুত গাড়ি স্টার্ট দিল। বৃষ্টি তখনও যেন বাড়তে লাগলো। হেডলাইটের আলো ভেদ করে অ্যাম্বুলেন্সটি ধীরে ধীরে ধীর শহর ছাড়িয়ে গ্রামের রাস্তার দিকে এগিয়ে যেতে লাগলো। প্রথম 10 মিনিট সবকিছু স্বাভাবিকই ছিল। তারপর রাস্তার দুপাশে বাড়িঘর যেন কমতে লাগলো। আরো কিছুক্ষণ পর রাস্তায় কোনো মানুষ দেখা গেল না, শুধু বৃষ্টি, অন্ধকার আর অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ আর অ্যাম্বুলেন্সের সামনের হেডলাইটের আলো। এরপর হঠাৎ রায়হানের ফোনটা যেন বেজে উঠল, একটা অপরিচিত নাম। সে কিছুক্ষণ ভেবে কলটা ধরল। উপাস থেকে একজন মহিলার কাপা কণ্ঠ, আপনি কি অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়েছেন? রায়হান বলল, জি। মহিলাটি উত্তর দিল, তাড়াতাড়ি আসুন। রায়হান জিজ্ঞেস করলো, রোগীর অবস্থা কেমন? কিছুক্ষণ নীরবতার পর তারপর মহিলা খুব নিচু গলায় বলল, উনি আর বেশি সময় নেই। এর পরপরই কলটা যেন অটোমেটিক কেটে গেল। রায়হান এরপর গাড়ির গতিটা কিছুটা বাড়িয়ে দিল, কিন্তু কিছুদূর যাওয়ার পর সে বুঝতে পারলো রাস্তার পাশে কোনো বাড়ি ঘর নেই, কোনো দোকান নেই, কোনো আলো নেই, শুধু গাড়ির আলো আর শুধু সামনে একটি বাঁশঝাড়। তারপর হঠাৎ অ্যাম্বুলেন্সের সামনের হেডলাইটের আলোয় কেন জানি না বারবার আলোটা জ্বলতিছে আবার নিপতিছে। রায়হান অনেক চিন্তা ভাবনায় পড়ে গেল যে আসলে কি হচ্ছে। এরপর রায়হান ব্রেক করলো। ব্রেক করার পর সে গাড়ি থামিয়ে পরীক্ষা করলো যে গাড়ির কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু সে যখন পরীক্ষা করে তারপর সে বুঝতে পারে যে গাড়ির সবকিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু হেডলাইটটা এরকম করলো কেন? তারপর সে যখন আবার গাড়ি স্টার্ট দিল তখন হেডলাইটটা জ্বলে উঠলো, সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আর ঠিক তখনই সামনের রাস্তার মাঝখানে একটা ছোট্ট মেয়ে এসে দাঁড়িয়ে রাখতে দেখল। বয়স হবে 8-9 বছর, ভেজা সাদা পোশাক, চুলগুলো পুরো মুখটা ঢেকে রেখেছে। রায়হান এটি দেখে সঙ্গে সঙ্গে আবার ব্রেক করলো। অ্যাম্বুলেন্স মেয়েটার কয়েক হাত দূরে গিয়েই থামলো। রায়হান একটু জানালা নামিয়ে দিয়ে, এই তুমি এখানে কি করছো? কিন্তু মেয়েটি কোনো যেন উত্তর দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রায়হান দরজা খুলে নামতে চাচ্ছিল, ঠিক তখনই মেয়েটা মাথা তুলল। তারপর খুব শান্ত গলায় বলল, আপনি দেরি করে ফেলেছেন। এই কথা শুনে রায়হানের বুকের ভেতরটা যেন এক নিমিষে কেঁপে উঠল। মেয়েটা অ্যাম্বুলেন্সের পিছনের দিকে তাকিয়ে বলল, ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এরপর রায়হান পিছনে তাকার পর সে দেখতে পেল পিছনে কেউ নেই। সে আবার সামনে তাকিয়ে দেখে মেয়েটা কোথাও নেই, পুরো রাস্তা ফাঁকা, শুধু বৃষ্টি পড়তেছে। রায়হান কয়েক সেকেন্ড স্থির হয়ে যেন দাঁড়িয়ে রইল। তারপর দ্রুত গাড়িতে উঠে সে দরজা বন্ধ করল। তার হৃদস্পন্দন তখন স্বাভাবিক ছিল না। সে নিজেকে বোঝালো হয়তো বৃষ্টির মধ্যে ভুল সে দেখেছে, কিন্তু সে জানতো তার চোখ কখনোই ভুল দেখেনি, কারণ অ্যাম্বুলেন্সের সামনের কাছে তখনও ছোট্ট হাতের ছাপটা যে লেগেছিল, একটি নয়, দুটি নয়, অনেকগুলো ছাপ। রায়হান আবারও গাড়ি চালিয়ে যেতে লাগে। কিছুক্ষণ পর তার সামনে একটি পুরনো লোহার গেট দেখা গেল। গেটের উপর মরিচা ধরা বোর্ড, উপস্বাস্থ্য কমপ্লেক্স। রায়হান বুঝলো এটাই সেই জায়গা, কিন্তু ফোনে যে ঠিকানাটি দেওয়া হয়েছিল তাকে, সেখানে কোনো হাসপাতালের কথা উল্লেখ ছিল। সে দ্রুত সেখানে গাড়ি থামাল। সামনে বিশাল পুরনো ভবন, জানালাগুলো ভাঙা আর দেয়ালে শ্যাওলা জমে আছে, চারপাশে অদ্ভুত রকম বাজঝাড়। রায়হান খুব দ্রুত ফোনটা বের করল। যে নাম্বার থেকে তার কাছে কল এসেছিল সেই নাম্বারেই সে কল দিল। রিং হলো 1 বার, 2 বার, 3 বার। তারপর এক মহিলা ফোন ধরল, সেই আগের মহিলাই। এবার বললেন, এসেছেন? রায়হান বলল, জি, কিন্তু এখানে তো কোনো মানুষ নেই। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর মহিলা বলল, পিছনের দরজা দিয়ে ঢুকুন। রায়হান যেন অবাক হয়ে বলল, আপনি কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না। মহিলা উত্তর দিল, আমি আপনার সামনে আসতে পারবো না। রায়হান জিজ্ঞেস করলো, কেন? ওপাশ থেকে ফিসফিস করে উত্তর এলো, কারণ আমি বাইরে বের হলে ওরা আমাকে দেখতে পারবে। এই কথা শুনে রায়হানের হাত পা যেন ঠান্ডা হয়ে গেল।
ওরা ওরা মানে কারা? কিন্তু কোনো উত্তর নেই। এরপর পরই কলটা কেটে গেল। আর ঠিক তখন অ্যাম্বুলেন্সের পেছন থেকে ঠক 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 করে 3বার শব্দ হলো। এই শব্দ শুনে রায়হান যেন এক নিমিষেই জমে গেল। সে ধীরে ধীরে পেছনে মিররের দিকে তাকলো। পিছনের দরজাটা একবারে বন্ধ, কেউ নেই। আবার সেই ঠক 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 করে শব্দটা হলো। এবার শব্দটা একটু জোরে। রায়হান সাহস করে পিছনের দরজা খুললো। ভিতরে কোনো কিছুই নেই। স্ট্রেচারটা একবারে খালি, অক্সিজেন সিলিন্ডার আগের জায়গায়, সবকিছুই স্বাভাবিক। কিন্তু স্ট্রেচারের উপর ভেজা পানির দাগ, যেন কেউ ভেজা শরীর নিয়ে সেখানে শুয়েছিল। রায়হান পেছনের দরজা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল। তারপর আর গাড়ি থেকে সে নামলো না। কিন্তু কয়েক সেকেন্ড পর অ্যাম্বুলেন্সের ভিতরে লাইট নিচ থেকেই জ্বলে উঠলো। তারপর রায়হান তাকিয়ে দেখলো পেছনের স্ট্রেচারের উপর এবার একটা কালো কাপড় পড়ে আছে। সে নিশ্চিত ছিল যে কিছুক্ষণ আগে সেখানে কোনো কাপড় ছিল না। তারপর সেই কাপড়ের নিচ থেকে ধীরে ধীরে একটা হাত বেরিয়ে এলো। রায়হানের মুখ দিয়ে এই হাত দেখে যেন কোনো শব্দ আর বের হচ্ছিল না। হাতটা স্বাভাবিক থেকে লম্বা, আঙ্গুলগুলো স্ট্রেচারের কিনারা আঁকড়ে ধরল। তারপর কাপড়ের নিচ থেকে একটা কণ্ঠ শোনা গেল, আমাকে হাসপাতালে নিয়ে চলুন। রায়হান হঠাৎ দরজা খুলে বাইরে লাফিয়ে পড়ল। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু কয়েক পা যাওয়ার পর সে যেন থেমে গেল। কারণ সে সামনে যে দৃশ্যটা দেখলো, তারপর থেকে আর কোনো রাতেই রায়হান আগের মতো থাকতে পারেনি। পুরো রাস্তার দুপাশে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে, সবাই ভেজা, সবার মাথা নিচু, আর সবাই তাকিয়েছে তার অ্যাম্বুলেন্সের দিক। রায়হান পিছিয়ে আসতেই দেখলো অ্যাম্বুলেন্সের পিছনের দরজা ধীরে ধীরে খুলছে, আর ভিতর থেকে সেই কণ্ঠ আবার ভেসে আসছে, ড্রাইভার সাহেব, আজ আমাদের সবাইকে নিয়ে যাবেন। রায়হান বুঝতে পারলো সে যে রোগীকে নিতে এসেছিল সে একা নয়। এই অ্যাম্বুলেন্স আজ একজন রোগী ওঠার কথা ছিল না, আজ উঠবে পুরো একটা তালিকা। সেই তালিকার প্রথম নামটি ছিল রায়হান। তার সামনেই অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের পেছনের দরজা পুরোপুরি খোলা, আর চারপাশে দাঁড়িয়ে থাকা সেই অচেনা মানুষগুলো নিঃশব্দে যেন তাকিয়ে আছে ঠিক তারই দিকে। বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ একজন বৃদ্ধ সামনে এগিয়ে গেল। তার পরনে পুরনো সাদা পাঞ্জাবি, মাথার চুল ভেজা, চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। বৃদ্ধ বলল, চলুন। রায়হান সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। কোথায়? বৃদ্ধ আঙ্গুল তুলে অ্যাম্বুলেন্সের দিকে দেখলো, হাসপাতালে। রায়হান কাপা গলায় বলল, আপনাদের মধ্যে রোগীকে? বৃদ্ধের মুখ ধীরে ধীরে যেন একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সবাই। রায়হানের শরীর যেন ঠান্ডা হয়ে গেল। আর ঠিক তখন পেছন থেকে একটা মেয়ের কণ্ঠ, ড্রাইভার সাহেব। রায়হান সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। সেই ছোট্ট মেয়েটি দাঁড়িয়ে আছে, যাকে সে কিছুক্ষণ আগে রাস্তার উপর দেখেছিল। মেয়েটা ধীরে ধীরে বলল, আপনি তো আমাদের নিতে এসেছেন। রায়হান বলল, আমি কাউকে নিতে আসিনি, আমাকে একজন রোগীর জন্য পাঠানো হয়েছে। মেয়েটি মাথা নাড়াল, আপনাকে ভুল ঠিকানা দেওয়া হয়নি। রায়হান বলল, তাহলে? মেয়েটা অ্যাম্বুলেন্সের ভিতরের দিকে তাকালো। ঠিকানাটা আপনাকে নয়, ওদের জন্য দেওয়া হয়েছে। রায়হান আর সেখানে এক মুহূর্ত দাঁড়ানো। সে দৌড়ে ড্রাইভারের দরজা খুলে ভিতরে ঢুকে দরজাটা লক করে দিল। সে চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট দিল। ইঞ্জিন একবার শব্দ করে আবার অটোমেটিক বন্ধ হয়ে গেল। সে চেষ্টা করলো, কিন্তু কোনো কিছুই যেন হলো না। বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলো তখন ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের চারপাশে যেন এসে দাঁড়াচ্ছিল। কেউ দরজায় হাত দিচ্ছে না, কেউ চিৎকার করছে না, শুধু তাকিয়ে আছে। রায়হান আবার চাবি ঘোরালো। এবার ইঞ্জিন স্টার্ট হলো। সে গিয়ার দিল। অ্যাম্বুলেন্স সামনে এগিয়ে গেল, কিন্তু 5-10 সেকেন্ড পর রায়হানের চোখ যেন দ্রুত কপালে উঠে গেল। কারণ সে দেখতে পেল যে সেই লোকগুলো তার কাছেই চলে আসছে। বাইরে থাকা লোকগুলো অ্যাম্বুলেন্সের ঠিক কাছেই চলে আসছে। কেউ দরজায় হাত দিচ্ছে না, কেউ চিৎকার করছে না, শুধু তার দিকে তাকিয়ে আছে। রায়হান আবারও চাবি ঘোরালো। এবার ইঞ্জিনটা স্টার্ট হলো। সে গিয়ার দিল। অ্যাম্বুলেন্সটার সামনে এগিয়ে গেল, কিন্তু সে দেখতে পেল সেই রাস্তা আর সামনে নেই। তার বদলে সামনে
আবার সেই পুরনো স্বাস্থ্য কেন্দ্রটাই। রায়হান ব্রেক করলো। এটা কিভাবে সম্ভব? সে গাড়ি ঘুরিয়ে অন্যদিকে চালালো। 2 মিনিট পর আবারও সেই একই ভবন। তৃতীয়বার চেষ্টা করলো, আবার সেই একই জায়গা। সে বুঝতে পারলো সে একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একটা শব্দ হলো, ক্যাশ ক্যাশ করে। রায়হান যেন এই শব্দ শুনে জমে গেল। সে ধীরে ধীরে পেছনে মিররে তাকালো। পেছনের স্ট্রেচারে একজন লোক শুয়ে আছে, সাদা চাদরে ঢাকা। রায়হান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। লোকটা নড়ছে না। রায়হান নিজেকে বোঝালো হয়তো রোগী উঠেছে, আমি খেয়াল করিনি। কিন্তু তার মনে পড়লো সে তো কাউকে অ্যাম্বুলেন্সে উঠতে দেখেনি। সে মাইক্রোফোনের সুইচ চাপ, আপনি কে? পেছন থেকে কোনো উত্তর নেই। আবার বলল, আপনাকে কোথায় নিয়ে যেতে হবে? কিছুক্ষণ পর চাদরের নিচ থেকে একটা হাত যেন বেরিয়ে এলো। হাতটা ধীরে ধীরে স্ট্রেচারের পাশে ঝুলে পড়লো। রায়হান লক্ষ্য করলো হাতের আঙ্গুলগুলো নীলছে। তারপর লোকটি খুব নিচু গলায় বলল, যেখানে সবাই আছে। রায়হানের বুকের ভিতর যেন ধক করে উঠল, কোথায়? কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎ অ্যাম্বুলেন্সের রেডিও নিচ থেকে চালু হয়ে গেল। একটা পুরনো হাসপাতালের ঘোষণা ভেসে এলো, জরুরি বিভাগের সকল রোগী প্রস্তুত হন। তারপর শব্দটা যেন হঠাৎ করে বিকৃত হয়ে গেল, নতুন রোগী আসছে। রায়হান রেডিওটি খুব দ্রুত বন্ধ করে দিল। কিন্তু ঠিক তখনই তার মোবাইল ফোনটা বেজে উঠল। একই নাম্বার, সেই মহিলা। রায়হান কল ধরতেই, আপনি আমাকে কোথায় পাঠিয়েছেন? ওপাশ থেকে মহিলা কাঁদতে কাঁদতে বলল, আপনি এখনো গাড়ির মধ্যে আছেন? জি। তাহলে দ্রুত গাড়ি থামান। কেন? মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, না, আপনার গাড়িতে যে মানুষটা আছে তাকে নিয়ে কোনোভাবেই শহরের হাসপাতালে যাবেন না। রায়হান পিছনে তাকিয়ে দেখলো সাদা চাদরের মানুষটি আগের মতোই শুয়েছে। রায়হান বলল, আপনি তাকে চেনেন? মহিলা বলল, চিনি। রায়হান বলল, কে সে? ওপাশ থেকে উত্তর এলো, সে সেই মানুষ যে এই হাসপাতাল বন্ধ হওয়ার আগেই রাতে মারা গিয়েছিল। রায়হানের হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। তাহলে এত বছর পর সে এখানে কি করছে? মহিলা কাঁদতে কাঁদতে বলল, কারণ সে এখনো হাসপাতাল ছাড়তে পারেনি। কলটা এরপর কেটে গেল। রায়হান আর গাড়ি থামালো না। সে খুব দ্রুত চেষ্টা করলো গাড়ি নিয়ে সে বের হয়ে যাবে এবং সে পিছনের দরজা খুলে সেই লাশটাকে নামিয়ে রাখবে। সে খুব দ্রুত স্ট্রেচারটা নামিয়ে রাখলো এবং গাড়িটা স্টার্ট দিয়ে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর সে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর তার কয়েকদিন জ্বর থাকে। সেই রাতের ঘটনাটা যেন ভুলতেই পারছিল না, তার সাথে আসলে কি ঘটেছে। এরপর থেকে রায়হান আর কখনো রাতের বেলা একা অ্যাম্বুলেন্স চালায়নি। রাতের বেলা চালালেও তার সাথে সবসময় সে হেল্পার রাখতো। একা কখনোই সে রাতের বেলা অ্যাম্বুলেন্স চালায়নি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।